ওকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। আমরা আজকে আমাদের জন্য বরাদ্দকৃত লেকচার সায়েন্স 2 পড়ব সম্ভবত। তো আমার সাথে যারা পার্টিসিপেন্ট আছেন একটু হাই হ্যালো বলেন তো, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? একটু মেসেজ বক্স খোলা আছে, কাইন্ডলি একটু রেসপন্স করেন। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? সুমাইয়া, আচ্ছা আচ্ছা, ডক্টর শরীফুল ইসলাম, ধন্যবাদ সবাইকে। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা আজকে পড়ব হচ্ছে আপনাদের জন্য বরাদ্দকৃত লেকচার। লেকচার হচ্ছে সায়েন্স 2 লেকচার 2। ওকে, আমাদের লেকচার 2 তে যে টপিকটা আছে আজকে সেটা হচ্ছে আমরা আলো নিয়ে লেখাপড়া করবো ইনশাআল্লাহ। আলো সম্ভবত আপনাদের প্রিলিমিনারি লেকচার 1টা আমি নিয়েছিলাম যতদূর মনে পড়ে। হ্যাঁ, আমার সাথে কি এর আগে ক্লাস করেছিলেন আপনারা? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান তো, এর আগে কি আপনাদের সাথে আমার ক্লাস হয়েছিল? আমার নাম হচ্ছে সুমন। আচ্ছা, সুমাইয়া করেন নাই আপনি? আচ্ছা, সম্ভব যতদূর মনে পড়ে আমি মনে হয় নিয়েছিলাম আপনাদের। এই যে ডক্টর শরীফুল ইসলাম ভাই পরিচিত মনে হচ্ছে। তো ঠিক আছে, চলেন আমরা আলো পড়বো আর কি। এর আগে আমরা সর্বশেষ যে লেকচারটা পড়েছিলাম সেখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি বলে একটা নীতি আমরা পড়েছিলাম। সেখানে আমরা জানি শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায় মাত্র। সেখানে বলা হয়েছিল মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। জগতের প্রত্যেকটা জিনিসে এক একটা শক্তি, যেমন আলো একটা শক্তি, তাপ একটা শক্তি, শব্দ, এগুলো একটা কি ইন্ডিভিজুয়ালি এক একটা শক্তি। তো শক্তির সৃষ্টি নাই, বিনাশ নাই, একটা রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই শক্তিগুলো যখন রূপান্তরিত হয় আমাদের বিশেষ কিছু অনুভূতি জাগায়, যেমন শব্দ আছে বলে আমরা শুনতে পাই। সুতরাং শব্দ আমাদের যে জিনিসটার অনুভূতি জাগায় সেটা হচ্ছে কি শ্রবণের অনুভূতি জাগায়। তাপ, তাপ আছে বলে আমরা গরম এবং ঠান্ডা অনুভব করতে পারি। সুতরাং তাপ নিজেও একটা শক্তি, এটা আমাদের ঠান্ডা বা গরমের বিশেষ অনুভূতি জাগায়। ঠান্ডা বা গরমের বিশেষ অনুভূতি জাগায়, এটাও একটা শক্তি। হ্যাঁ, আলো এটা একটা শক্তি। আলো যা আমাদের, আলো আছে বলে আমরা কোনো কিছু দেখতে পাই, সুতরাং আমরা বলতে পারি আলো আমাদের দর্শনের বিশেষ অনুভূতি জাগায়। হ্যাঁ, তাহলে আলো আমাদের কিসের অনুভূতি? তাহলে আমরা বলতে পারি আলো এক প্রকারের শক্তি যা আমাদের দর্শনের বিশেষ অনুভূতি জাগায়। ওকে, তো চলেন, এই যে আমরা আলো দেখি, আসলে আমাদের আলোর উৎস কোথায়? হ্যাঁ, তাহলে আমাদের আলোর উৎস কোথায় আমরা একটু দেখব। আলো উৎস, এই আলো চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ আমরা যখন প্রিলিমিনারি পাস করে রিটেন দিব, আমাদের রিটেনের একটা সিলেবাসে আছে, সিলেবাসে একটা চ্যাপ্টার আছে সরাসরি আলোর উপরে, এবং এখান থেকে প্রায় প্রতি বছরে 10 থেকে 12 নম্বরের কোশ্চেন রিটেনেও এসে থাকে। হ্যাঁ, প্রিলিমিনারি তো এসে থাকে। সুতরাং আলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর কি। তো চলেন আমরা এবার দেখবো আলোর উৎস কি। তাহলে আমাদের আলোর উৎস হচ্ছে বেসিক্যালি সূর্য। আমরা বেসিক্যালি আলোটা পেয়ে থাকি কোত্থেকে? সূর্য থেকে। তো সূর্য আলো পায় কোত্থেকে? সূর্য, আমরা জানি সূর্যের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে একটা জ্বালানি থাকে, তার নাম হলো হাইড্রোজেন জ্বালানি। হ্যাঁ, তাহলে সূর্যের মধ্যে প্রথম যে জ্বালানিটা, সবচেয়ে বেশি যে জ্বালানি থাকে সেটা হচ্ছে কি হাইড্রোজেন। সূর্যের মধ্যে প্রায় 55% থাকে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা তারা একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর যে নিউক্লিয়ার বিক্রিয়ায় যায় তার নাম হচ্ছে নিউক্লিয়ার
ফিউশন, হ্যাঁ, এই জিনিসটা পরীক্ষায় আসে। তাহলে সূর্য শক্তির উৎস কি? সূর্য শক্তির উৎস হচ্ছে মূলত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো আমরা এই ফিউশন নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দুই ধরনের হয়। নিউক্লিয়ার বিক্রিয়া মানে হচ্ছে কি নিউক্লিয়াসকে ভাঙলে সাধারণত একটা আমরা খুব বড় একটা অ্যামাউন্টের শক্তি পাই। সেই শক্তিটা আমরা নিউক্লিয়ার এনার্জি থেকে পেয়ে থাকি। এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দুই ধরনের হয়, একটা ফিশন এবং একটা ফিউশন। আমরা নেক্সট সামনের দিকে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন, এই ফিউশন বিক্রিয়া অ্যাকচুয়ালি হয় কি? হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করে, তার নাম হচ্ছে হিলিয়াম, এবং সাথে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। আর এই এনার্জিটাই আমরা পেয়ে থাকি দুইটা এনার্জি আকারে, একটা হচ্ছে আলো আর একটা হলো তাপ। ওকে, তাহলে আমরা বলতে পারি সূর্য শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, তো এই সূর্য যখন নিউক্লিয়ার ফিউশন তৈরি করে বিক্রিয়া হয়, তখন এর সূর্যের ভিতরে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সাথে আলো তৈরি হয়। তো আমরা জানি আমরা যে আলোটা পেয়ে থাকি সেটা হচ্ছে সূর্য এখান থেকে আসে, আসার পরে আমরা কোথায় পেয়ে যাই? পৃথিবী নামক গ্রহে পেয়ে যাই। আমরা জানি আলো সবসময় সরল পথে গমন করে। হ্যাঁ, আলোর একটা ধর্ম হচ্ছে আলো সবসময় সরল পথে গমন করে এবং একটা নির্দিষ্ট বেগে, একটা আলোর নির্দিষ্ট বেগ আছে। সে বেগটা কত? সেটা হচ্ছে, এটা পরীক্ষায় আসে, আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁸ অথবা 1,86,000 মাইল পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আলোর বেগ। আমাদের আলোর বেগটা পরীক্ষা আসতে পারে, আমরা তিনটাই দেখবো, এগুলো পরীক্ষা আসছিল বিসিএস এ। তাহলে আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 1,86,000 মাইল পার সেকেন্ড। তো এই বেগে সূর্য থেকে কোথায় আলোটা আসতেছে? পৃথিবীতে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। কিন্তু আমরা আবার জানি কি যে আলো 1 সেকেন্ডে যায় জানি কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। সুতরাং আমরা যদি একটু একটু হিসাব করি, ঐকিক নিয়ম ছোটবেলায় আমরা যেমন শিখেছি যে আলো 3 লক্ষ কিলোমিটার যায় 1 সেকেন্ডে, টোটাল এই 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে আলোর আমাদের সময় লাগে, অর্থাৎ পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড, বা এটাকে আমরা বলি 8 মিনিট 20 সেকেন্ড, অথবা 8.32 মিনিট। আমরা তিনটা ইনফরমেশনে শিখবো, হ্যাঁ, পরীক্ষায় আসছিল এইগুলো। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড, বা 8 মিনিট 20 সেকেন্ড, বা 8.32 মিনিট। ওকে, তাহলে এইভাবে সূর্য থেকে আমরা বেসিক্যালি কোথায় আলোটা পাইলাম? পৃথিবীতে। তাহলে আমি আবারও যদি ঘটনাটাকে একটু সামারাইজ করি, সামারাইজ করলে এরকম হবে যে আমাদের আলোর উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য আবার আলো পায় থেকে? সূর্যের মধ্যে যে জ্বালানিটা থাকে তার নাম হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি সূর্য জ্বালানির প্রায় 55% থাকে হাইড্রোজেন। এই হাইড্রোজেন গুলো তারা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় যায়। ফিউশন বিক্রিয়া যেটা হয়, হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে হয় হিলিয়াম, এবং সাথে প্রচুর পরিমাণে এনার্জি। আর এই এনার্জিটাকে আমরা পেয়ে থাকি দুইটা এনার্জি আকারে, একটা আলো এবং একটা তাপ। আর আমরা জানি আলোর একটা ধর্ম আছে, সে সব সময় সমবেগে সরল পথে চলতে থাকে। হ্যাঁ, সুতরাং আলোর বেগটা নির্দিষ্ট, সে নির্দিষ্ট বেগটা হচ্ছে কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা 1,86,000 মাইল পার সেকেন্ড। প্রত্যেকটা ইনফরমেশনে আমাদের লাগবে কাজে। যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আবার 15 কোটি কিলোমিটার, আমরা ঐকিক নিয়ম অনুসারে বলতে পারি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড, বা 8 মিনিট 20 সেকেন্ড, বা 8.32 মিনিট। ওকে, তো আমরা এতটুকু ক্লিয়ার কিনা সবাই? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান তো। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানান তো এতটুকু বুঝতে পেরেছে কিনা আমরা সবাই।
ওকে সুমাইয়া, ধন্যবাদ। তো চলেন এবার আমরা যে জিনিসটা দেখবো অ্যাকচুয়ালি, তাহলে সূর্য থেকে আলো আসলো, তাহলে আলো আসলে কি আমরা দেখতে পাই? ঠিক আছে, তো চলেন। আসলে আমাদের চোখের কোনো আলো নাই, হ্যাঁ, আমাদের চোখের কোনো আলো নাই। মূলত আমরা চোখ দিয়ে দেখি, আমরা দেখি না, বস্তুই আমাদেরকে বেসিক্যালি দেখায়। হ্যাঁ, তো চলেন দেখি বস্তু কিভাবে দেখায় আমাদের। তো আমরা জানি প্রত্যেকটা পদার্থই কিন্তু পরমাণু দ্বারা গঠিত, তাই না? প্রত্যেকটা পদার্থই কি দ্বারা গঠিত? পরমাণু গঠিত, পরমাণু দ্বারা গঠিত। আমরা এরপরে যখন কেমিস্ট্রি ক্লাস করব তখন পরমাণু নিয়ে ডিটেলস আলোচনা করব। পরমাণু হচ্ছে একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ আর কি। হ্যাঁ, তো আমরা যদি পরমাণুর আবার স্ট্রাকচার দেখি, পরমাণুর বা গঠনটা দেখি, তাহলে গঠনটা এরকম আমরা দেখি, যার এই ভিতরে এই অংশটাকে বলা হয় কেন্দ্র বা নিউক্লিয়াস। আর কেন্দ্রের বাইরে এরকম যে পদগুলো থাকে একে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। হ্যাঁ, আমরা এগুলো সামনের দিকে ইনশাআল্লাহ আরো ডিটেলস আলোচনা করব। শক্তি স্তর, আমরা জানি পরমাণুকে ভাঙলে বেসিক্যালি তিন ধরনের স্থায়ী কণা পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, একটা কি নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে এবং কক্ষপথে থাকে কি ইলেকট্রন। তো অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, হ্যাঁ, তাহলে সূর্য থেকে আলো উৎপন্ন হলো, আলো উৎপন্ন হয়ে এরকম পদার্থে, পৃথিবীতে অবস্থিত পদার্থে অর্থাৎ বস্তুর পরমাণুর উপরে পড়ে। পরমাণুর কার উপরে এসে পড়ে? ইলেকট্রনের উপরে এসে পড়ে। হ্যাঁ, আমরা যেহেতু জানি আলো এক প্রকারের শক্তি, তো এই শক্তিটা কি হয়? পদার্থের পরমাণুতে অবস্থিত পদার্থের কার উপরে এসে পড়লো? ইলেকট্রনের উপরে এসে পড়লো। তো যখন ইলেকট্রনের উপর এসে পড়লো, আমরা জানি আলো শক্তি, আর শক্তির সৃষ্টিও নাই, বিনাশও নাই, একটা রূপ থেকে জাস্ট আরেকটা রূপে রূপান্তরিত হয়। সুতরাং এই ইলেকট্রনটা আলো থেকে পাওয়ার শক্তিটা পেয়ে সে কিন্তু আর স্থির থাকে না, সে কি করে? এক্সাইটেড হয়ে যায়, কারণ সে শক্তি পেয়েছে, সে শক্তি গেইন করে কি করে? তার পূর্ববর্তী যদি শক্তি স্তর থাকে সেখানে ইলেকট্রনটা চলে আসে শক্তি গেইন করে। হ্যাঁ, এখন এই ইলেকট্রনটার জন্য কিন্তু তার স্থায়ী কক্ষপথ হচ্ছে এইটা। হ্যাঁ, সে নরমালি এখানে থাকতে চাবে না, শক্তি পেয়ে যদি এখানে এখানে থাকতে চাবে না, সে কি করবে? তার কক্ষপথে যেতে চাবে। এখন সে শক্তি গেইন করে এখানে আসছিল, তাকে তার কক্ষপথে যেতে গেলে কি করতে হবে? শক্তি ছেড়ে দিয়ে যেতে হবে। আর এই শক্তি, যে শক্তিটাকে ছেড়ে দিয়ে সে চলে যায়, সেইটাকে আমরা মূলত আলো আকারে দেখতে পাই। ওকে, তাহলে বস্তু আমরা এইভাবে দেখতে পাই। হ্যাঁ? আমরা এইভাবে মূলত আমরা আসলে আমরা দেখি না, বস্তুই আমাদেরকে এইভাবে দেখায়। তাহলে আমি যদি আবার একটু সারমর্ম জিনিসটাকে বলি, যে সূর্য থেকে আলো উৎপন্ন হলো, আলো উৎপন্ন হয়ে কার উপরে পড়ে? পদার্থ অবস্থিত পরমাণুর ইলেকট্রনের উপর পড়ে। এই ইলেকট্রন আলো থেকে পাওয়া শক্তিটা গ্রহণ করে এক্সাইটেড হয়ে তার পরের শক্তি স্তরে চলে যায়। এরপরে ইলেকট্রনটা যখন তার নিজ কক্ষপথে শক্তি চলে যায়, তখন তার অতিরিক্ত শক্তিটাকে সে কি আকারে দেয়? ছেড়ে দেয়, আলো আকারে ছেড়ে দেয়, এবং তখন আমরা বস্তুটাকে দেখতে পারি। তাহলে আমরা বেসিক্যালি এইভাবে আলোটা দেখতে পারি। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি ভাই বোনেরা? যারা আছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো, আমরা এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এইভাবে বেসিক্যালি বস্তুটাকে দেখি। হ্যাঁ, তো চলেন আমাদের বিজ্ঞানীরা একটা জিনিস পরীক্ষা করেছেন, সেটা হলো যে এই যে সূর্য থেকে আলোটা আসলো, এই আলোটা আমাদের পৃথিবীতে কিভাবে আসে। ঠিক আছে, তো এই আলোটা সূর্য থেকে পৃথিবীটা আলোটা এক একজন বিজ্ঞানী এক এক রকম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখন কোন ভাবে আলোটা এসে, কেউ বলেছেন কণা আকারে আসে, কেউ বলেন তরঙ্গ আকারে আসে। ঠিক আছে, তো এইভাবে মূলত সূর্য থেকে পৃথিবীতে আলোটা এসে বা পৃথিবীতে আলোতে এসে কিভাবে বস্তু আমাদেরকে দেখায়, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য কতগুলো বিজ্ঞানী, চারজন বিজ্ঞানী চারটা তত্ত্ব দিয়েছেন। ঠিক আছে, এই তত্ত্বগুলোকে বলা হয় আলোর বিভিন্ন তত্ত্ব সমূহ। তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর বিভিন্ন তত্ত্ব সমূহ একটু দেখবো আর কি। বা আলোক তত্ত্ব সমূহ। ওকে, আলোক তত্ত্ব হচ্ছে চারটা।
একটা হলো কণা তত্ত্ব, একটা হলো তরঙ্গ তত্ত্ব, একটা হলো তাড়িত চৌম্বক তত্ত্ব, আর একটা হলো কোয়ান্টাম তত্ত্ব। ওকে, তাহলে আলোক তত্ত্ব হচ্ছে এই চারটা। কণা তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী নিউটন, তরঙ্গ তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী হাইগেন, তাড়িত চৌম্বক তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক, সরি ম্যাক্সওয়েল, আর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক। ওকে, তাহলে এই তত্ত্বগুলোর নাম আমাদের আসে, একটু খেয়াল করব। আর আমাদের তত্ত্বগুলো প্রিলির জন্য ইম্পর্টেন্ট না, এগুলো রিটেনের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জিনিসগুলো একটু দেখবো, হ্যাঁ। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি সবাই, আমরা যে জিনিসটা দেখলাম? তাহলে আমি আবারও বলছি যে আলো, আমরা আমাদের আসলে চোখের কোনো আলো নেই, আমরা আসলে কোনো বস্তু দেখতে পারি না, বেসিক্যালি আলোয় আমাদের দেখায়। তো সূর্য থেকে পৃথিবীতে আলো উৎপন্ন হয়ে কিভাবে আমাদের চোখে এসে প্রবেশ করে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা বলেছিলাম চারজন বিজ্ঞানী চারটা তত্ত্ব দিয়েছিলেন। সে তত্ত্বগুলো হলো কণা তত্ত্ব, একটা হলো তরঙ্গ তত্ত্ব, একটা তাড়িত চুম্বক তত্ত্ব, একটা কোয়ান্টাম তত্ত্ব। সে তত্ত্বগুলো কে দিয়েছেন, এই জিনিসগুলো আপনাদের প্রিলিমিনারিতে আসে। কণা তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী নিউটন, তরঙ্গ তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী হাইগেন, তাড়িত চৌম্বক তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, আর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক। ওকে, তো এই তত্ত্বগুলো আমাদের শুধুমাত্র কে দিয়েছেন, কি তত্ত্ব, এগুলো এখন প্রিলিমিনারির জন্য পড়লে হবে। আর রিটেনের জন্য আমাদের এগুলো বিস্তারিত পড়তে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের রিটেনের পরীক্ষায় আসে। তো আমরা এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? ভাই বোনেরা যারা আছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন, হ্যাঁ, রেসপন্স করলে আসলে আপনাদের পাশ থেকে, যেহেতু এটা অনলাইন ক্লাস, যেহেতু আপনারা আমি আপনাদেরকে দেখতে পারি না বা আপনারা অথবা আমাকে দেখেন, কিন্তু জিনিসগুলো আসলে আমরা যখন একটু ওয়ান টু ওয়ান কথা বলবো তখন দেখা যায় আমরা একটু পাই, না হলে পারি না। এই জন্য একটু কাইন্ডলি রেসপন্স করবেন সবাই, চ্যাট বক্সে একটু কমেন্ট করবেন, হ্যাঁ। আমরা এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, একটু শরীফুল ইসলাম সুমাইয়া, ধন্যবাদ। আপনারা কি দুইজনে ক্লাস করতেছেন, আর কেউ ক্লাস করেন? একটু কাইন্ডলি বাকিরাও করবেন, হ্যাঁ, সবাই আমরা একটু পার্টিসিপেট করব। ওকে, তো ঠিক আছে সুমাইয়া, ধন্যবাদ। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, তাহলে আমরা দেখলাম মোটামুটি কিভাবে আলো উৎপন্ন হলো, কিভাবে আলো থেকে আমরা দেখতে পাই, এবং কিভাবে আমরা আলো মূলত দেখে তোলার তত্ত্ব, হ্যাঁ। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব। তো সূর্য থেকে আলো উৎপন্ন হয় বেসিক্যালি তরঙ্গ আকারে, আমরা জানি পৃথিবীতে আসে আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমরা বিজ্ঞানের তত্ত্ব দেখলাম। এবার বললাম যেহেতু আলোগুলা তরঙ্গ আকারে আসে, আলো এক ধরনের বেসিক্যালি তাড়িত চুম্বক তত্ত্ব, তরঙ্গ। তাহলে সুতরাং যেখানে আমরা এর তরঙ্গ জিনিসটিকে এরকম একটা জিনিস ভাব থাকবে, আর তরঙ্গের একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং যেখানে তরঙ্গ থাকবে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বলে একটা জিনিস থাকবে, হ্যাঁ। তাহলে সূর্য থেকে আলো উৎপন্ন হয়ে যখন আমাদের পৃথিবীতে আসে সেটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আকারে আসে আর কি, হ্যাঁ। তো এই জিনিসটাকে বলা হয় তাড়িত চুম্বক বর্ণালী, হ্যাঁ, আলোগুলো বেসিক্যালি বর্ণালী। ঠিক আছে, তাহলে আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তাড়িত চুম্বক বর্ণালী জিনিসটা আর কি, হ্যাঁ। তাহলে সূর্য থেকে উৎপন্ন যেগুলো আমাদের আসে এগুলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আসে, এর মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং সেই আলোটাকে বলা হয় দৃশ্যমান আলো।
দৃশ্যমান আলো। আর আমাদের এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আমরা সবাই জানি, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, ন্যানোমিটার। হ্যাঁ, এনএম হচ্ছে, এনএম হলো ন্যানোমিটার। ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার হলো 10⁻⁹ মিটার। ওকে, 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। তো আমাদের দৃশ্যমান আলো, অর্থাৎ আমরা যেগুলো দেখতে পাই, তার কালার হচ্ছে 7টা। সেগুলো হচ্ছে, আমরা সবাই জানি সেগুলো কি, বেনি, আর সহ কলা। হ্যাঁ, তাহলে প্রথমটা যেটা, তার নাম হচ্ছে কি, বেগুনি। বেগুনি। ধরেন বেগুনির আলোর তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয় 400 থেকে 430 ন্যানোমিটার পর্যন্ত বেগুনি থাকে। এখন 430 ক্রস করে যায়, তখন সেটা কি হয়ে যায়, নীল হয়ে যায়। হ্যাঁ, এরপরে আবার এরকম হয়, সর্বশেষ 700 পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে কি, লাল। ওকে, লাল। তো দেখেন, এই 400 ন্যানোমিটারের চেয়েও কম তরঙ্গ দৈর্ঘ্যের কিছু আলো আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা আবার মিটারে কনভার্ট করি, এটা এরকম হয়, 4 × 10⁻⁷ মিটার। ঠিক আছে, তাহলে এই 400 চেয়ে এখানে মানে বেগুনির চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলা, বেগুনির আগে যদি আমরা একটা অতি যুক্ত করি, তাহলে হয় কি, অতি বেগুনি রশ্মি, তাই না? ইংলিশে বেগুনির ইংলিশ হচ্ছে ভায়োলেট, আর এর সাথে আলট্রা যুক্ত করলে হয় কি, আলট্রা ভায়োলেট। হ্যাঁ, তাহলে যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির চেয়ে কম, তাকে বলা হয় আলট্রা ভায়োলেট রশ্মি, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁹ মিটার পর্যন্ত। হ্যাঁ, ইউভি রশ্মি বলা হয় আর কি, ইউভি রে। এগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, এটা সাধারণত সূর্য থেকে আসে। সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আসে, এবং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিটা আমাদের দুই ধরনের জানি, একটা আল্ট্রাভায়োলেট এ, একটা আল্ট্রাভায়োলেট বি। এর মধ্যে একটা আমাদের শরীরের চামড়ার নিচে ভিটামিন ডি তৈরিতে রেসপন্স করে আর কি। হ্যাঁ, এর আরো বেশ কিছু ব্যবহার আছে, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো জানি আর কি। তো আল্ট্রাভায়োলেটের চেয়ে আরো কম তরঙ্গ দৈর্ঘ্যের এক ধরনের রশ্মি আছে, যাকে বলা হয় এক্স রে, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻11 মিটার পর্যন্ত, 9 থেকে 11 পর্যন্ত। একবার বিসিএস জিনিসটা আসছিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম দৃশ্যমান হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিগুলো, সেটা হচ্ছে অতি বেগুনি। অতি বেগুনির চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিগুলো, সেটা হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। আমরা জানি এক্স রঞ্জন রশ্মির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রনজেন্ট। রনজেন্ট, ঠিক আছে, তিনি আবিষ্কার করেন এক্স রে। আর এক্স রে আমাদের তো দৈনন্দিন অনেক ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে, কাস্টমসে ব্যবহার আছে। ঠিক আছে, এগুলোতে অনেক ব্যবহার আমরা জেনে থাকি আর কি। হ্যাঁ, এরপরে এক্স রে চেয়েও আরো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এক ধরনের রশ্মি আছে, যেটা হচ্ছে 10⁻⁻15 মিটার পর্যন্ত। 15 পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য গুলো আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে। হ্যাঁ, একটু কাইন্ডলি দেখে নিব। 10⁻⁻15 মিটার, 11 থেকে। এই রশ্মিটাকে বলা হয় গামা রে। গামা রে, হ্যাঁ, বা গামা রশ্মি। গামা রশ্মি, ঠিক আছে। গামা রশ্মি, গামা রশ্মিটা অনেক শক্তিশালী একটা রশ্মি, সাধারণত রেডিও অ্যাক্টিভ বিকিরণের মাধ্যমে এটা তৈরি হয়। এটা সাধারণত ক্যান্সার চিকিৎসা ব্যবহার হয়, রেডিওথেরাপিতে এটা গামা রশ্মি ব্যবহার হয়। হ্যাঁ, খুবই শক্তিশালী একটা রশ্মি। তাহলে এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা, সেটা হচ্ছে গামা রশ্মি। এই পর্যন্ত আমরা জানলাম। এবার দৃশ্যমান আলো আমরা নিয়ে বেসিক্যালি শুরু করছিলাম। দৃশ্যমান আলোর মধ্যে সর্বশেষ যেটা দেখেছিলাম, তার নাম ছিল হচ্ছে কি, লাল, তাই না? ঠিক আছে, লালের বাংলা আমরা বলতে পারি লোহিত, তাই না? তারপরে এর সাথে অবযুক্ত করলে হয় কি, অবলোহিততা। ঠিক আছে, তার মানে লাল বর্ণের চেয়ে বেশি যেটা, অর্থাৎ 7 × 10⁻⁷ মিটার থেকে 10⁻³ মিটার পর্যন্ত, যেটা সেটা হচ্ছে লাল বা অবলোহিত রশ্মি। আর লালের ইংলিশ হচ্ছে রেড,
এর সাথে যদি আমরা একটা ইনফ্রা যুক্ত করি হয় কি ইনফ্রারেড। ঠিক আছে, ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের চেয়ে বেশি। এটা আমরা দেখতে পারি না, খালি চোখে সাধারণত দেখা যায় না। আমরা বিশেষ করে এটাকে দেখতে পারি যখন আমরা টিভির রিমোট থেকেও কিন্তু অবলোহিত রশ্মিটা বের হয়। আমরা যদি দেখতে চাই দেখবেন যে ইয়ার ক্যামেরা যদি অন করে, মোবাইলের ক্যামেরা অন করে পিছন থেকে যদি আমরা রিমোট চাপি, তাহলে দেখা যায় ওখান থেকে এক ধরনের রশ্মিটা বেরোচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে। সেই রশ্মিটা কি অবলোহিত রশ্মি, এটা এর চেয়ে এরকম বেশি। আর এই অবলোহিত রশ্মিটার আমাদের বেশ কিছু ব্যবহার আছে, যেমন ওই যে ইয়াতে ব্যবহার হয়, ঠিক আছে, এই যে কোথাও আবার দেখবেন যে ফিজিওথেরাপিতে যখন মাসল থেরাপির জন্য মাসল যদি ব্যথা ট্যাথা করে, এই আইআর রশ্মিটা, এটাকে আইআরও বলা হয় আর কি, হ্যাঁ, ইনফ্রারেড আইআর, আইআরটা ব্যবহার অনেক ব্যাপক আর কি। তারপর কুয়াশার মধ্যে ছবি তুলতে, হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু ফটোগ্রাফার কুয়াশার মধ্যে খুব সুন্দর সুন্দর ছবি তুলতেছে, এই কুয়াশার ভিতরে ছবি তুলতে ওই আইআর রশ্মিটা ব্যবহার করা যায় আর কি, ঠিক আছে। তো এই আইআর এর চেয়ে বড়, ঠিক আছে, একটা রশ্মি আছে যেটা হলো 10⁻⁻1 মিটার পর্যন্ত, এটাকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, এটা সাধারণত মাইক্রো ওভেনে ব্যবহার হয়, হ্যাঁ, মাইক্রো ওভেনে এই রশ্মিটা ব্যবহার হয়। এরপরে সর্বশেষ একটা আছে 10⁻⁴ মিটার পর্যন্ত, এটাকে বলা হয় বেতার তরঙ্গ, হ্যাঁ, বা রেডিও ওয়েভ বলা হয়, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, হ্যাঁ, ওয়েভ। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, সাধারণত রাডারে এটা ব্যবহার করা হয়, রেডিওতে ব্যবহার করা হয় এই ধরনের রশ্মিগুলো, হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা জানলাম, আমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাহলে এই যে একটা মোটামুটি একটা চার্ট দেখালাম, এই চার্টটার মধ্যে আমরা দেখি যেটা ছিল দৃশ্যমান আলো, এদিকে আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমে, আর এদিকে আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। পরীক্ষা প্রশ্ন আসে যে তাড়িত চুম্বক বর্ণালীর সবচাইতে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মির। আর পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তাড়িত চুম্বক বর্ণালীর মধ্যে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? আমরা দেখলাম রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের, হ্যাঁ। এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আমি আবারও বলছি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, হ্যাঁ। তাহলে এনার্জি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি তরঙ্গ দৈর্ঘ্যটা কমে, এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে আমরা জানি যে এটা কমলে এটা বাড়ে, হ্যাঁ, আবার এটা বাড়লে এটা কমে। তাহলে সেই দৃষ্টিতে এদের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মির, হ্যাঁ। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি গামা রশ্মির হয়, তাহলে এর এনার্জিটা সবচেয়ে বেশি, হ্যাঁ। আবার যদি আমরা এখানে এই পাশ উল্টা পাশে দেখি ভাইস ভার্সা, যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার? বেতার তরঙ্গ, সুতরাং তার শক্তিটা সবচেয়ে কম। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের তাড়িত চৌম্বক বর্ণালী সম্পর্কিত জিনিসপত্রগুলো। আমি আবারও যদি একটু সামারাইজ করি জিনিসটাকে, আমরা বলেছিলাম আমরা সূর্য থেকে আমরা আলোটা পাই, এই আলোটা মূলত পৃথিবীতে আসে বিভিন্ন তাড়িত চুম্বক বর্ণালী আকারে, হ্যাঁ। তো আমরা এর মধ্যে দেখি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সূর্য থেকে আসার যে আলোগুলো আছে, স্রষ্টা আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন 7টা আলো, সেই আলোকে আমরা বলি দৃশ্যমান আলো, হ্যাঁ। এই দৃশ্যমান আলো আমাদের দেখা ছাড়াও, এছাড়া উদ্ভিদের ক্ষেত্রেও একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, সালোক সংশ্লেষণ, হ্যাঁ, এই প্রক্রিয়ার জন্য আমাদের আলো দরকার। এবং সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, যেটা আমরা জানি বেনি, আসহ কলা, প্রথমটা বেগুনি। আমরা জানি বেগুনির চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা, তার নাম হচ্ছে, বেগুনের আগে অতি যুক্ত করে অতি বা অতি বেগুনি, বা ইংলিশ নাম হচ্ছে আলট্রা ভায়োলেট। এর তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁹ মিটার পর্যন্ত। এর অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার বললাম আমরা, আলট্রা ভায়োলেট রশ্মিটা ইউভিএ, ইউভি এরকম বি এরকম বের হয়, এগুলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে ব্যবহার হয় আর কি। আলট্রাভায়োলেটের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটাকে বলা হয় এক্স রে বা রঞ্জন রশ্মি। এটার তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা একবার পরীক্ষা আসছিল বিসিএস এ, সেটা হচ্ছে 10⁻⁻11 মিটার। আর এটা আবিষ্কার করেন বিজ্ঞানী রঞ্জন, ব্যবহারটা আপনারা সবাই জানেন। এরপরে এক্স রে চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা, সেটা 10⁻⁵ মিটার, 15 মিটার পর্যন্ত, যেটাকে আমরা গামা রে রশ্মি বলি, সাধারণত রেডিও থেরাপিতে বা ক্যান্সার চিকিৎসা এটা ব্যবহার হয়।
এরপরে আমরা জানি দৃশ্যমান আলো চেয়ে লাল বর্ণের চেয়ে বড় যেটা সেটাকে বলে অবলোহিত রশ্মি বা আইআর রশ্মি। তার তরঙ্গদৈর্ঘ্যটা এত মিটার পর্যন্ত, এবং এটার ব্যবহার আমরা বলেছিলাম মাসল থেরাপিতে ব্যবহার হয়, এবং তারপরে হচ্ছে রিমোটে জিনিসটা ব্যবহার হয় আর কি। এই অবলোহিত রশ্মির চেয়ে আরো বড় তরঙ্গদৈর্ঘ্য রশ্মি হচ্ছে মাইক্রোওয়েভ, যেটা মাইক্রো ওভেনে ব্যবহার হয়। এর চেয়ে এই মাইক্রোওয়েভের চেয়ে আবার 10 টু দি পাওয়ার এর চেয়ে বেশি যেটা সেটা হচ্ছে বেতার তরঙ্গ, যেটা তরঙ্গদৈর্ঘ্য 10 টু দি পাওয়ার 4 মিটার পর্যন্ত। আবার আমরা আগেও আরো একটা জিনিস বলেছিলাম যে এনার্জির সাথে তরঙ্গদৈর্ঘ্যের একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সেখানে আমরা বলেছিলাম যদি তরঙ্গদৈর্ঘ্য কমে এনার্জি বাড়ে। ঠিক আছে, সেই হিসাবে আমরা জানি গামা রশ্মির এনার্জিটা সবচেয়ে বেশি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম। পরীক্ষায় অনেক পরীক্ষায় আসছিল যে বিস্তারিত চৌম্বক বর্ণালীর মধ্যে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কার আর সবচেয়ে বেশি কার, আর বেশি তরঙ্গদৈর্ঘ্য হলে তার এনার্জিটা কম হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? ভাই বোনেরা যারা আছেন কাইন্ডলি একটু রেসপন্স করেন তো আমাকে। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? আচ্ছা, সুমাইয়া ধন্যবাদ। মোসাম্মদ সুমাইয়া ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, রোমানা আক্তার ভেরি গুড। এই জিনিসটা আমাদের শেলি ধন্যবাদ, দোলন চাপাও ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড সবাইকে। এই জিনিসটা আমাদের প্রিলিমিনারির পাশাপাশি রিটেনেও আসে। হ্যাঁ, রিটেনেও কিন্তু এখান থেকে মোটামুটি আলো থেকে কোশ্চেন আসলে এখান থেকে 1-2 নম্বরের কোশ্চেন থাকেই। হ্যাঁ, প্রতি বছরে। এই জন্য আমাদের জিনিসটা ভালো করে দেখতে হবে। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। তো এতটুকুতে কারো কোনো সমস্যা নাই আশা করি। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের তাড়িৎ চৌম্বক বর্ণালী সম্পর্কে জিনিসপত্রগুলো। তো যেহেতু আজান হচ্ছে, আমরা একটা ছোটখাটো বিরতিতে যাই। হ্যাঁ, নামাজ শেষে আমরা ইনশাল্লাহ বাকি অংশ শেষ করব। কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন চ্যাট বক্সে। ওকে, ধরেন চাপা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলেন আমরা আজকে আলো নিয়ে লেখাপড়া করতেছিলাম। আমরা অলরেডি যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, বেসিক আলো নিয়ে লেখাপড়া করলাম। তারপরে আমরা আলো উৎস থেকে কিভাবে আলো আমাদেরকে দেখায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম আলোর বিভিন্ন তত্ত্বগুলো। এরপরে আমরা আলোচনা করেছিলাম তাড়িৎ চৌম্বক বর্ণালী সম্পর্কিত জিনিসপত্রগুলো। ওকে, তো চলেন এবার আমরা যে জিনিসগুলো নিয়ে করবো, আলোর কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এখন ইনশাআল্লাহ। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন কি জিনিস। আলোর প্রতিফলন। ওকে, আমাদের দৈনন্দিন জীবনের অনেক ব্যবহার আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখে থাকি। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা রাতের বেলা যে চাঁদটা দেখি, চাঁদটা কিন্তু মূলত সূর্যের আলোর যে প্রতিফলন সেখান থেকে আমরা দেখতে পাই চাঁদের আলোটা। এরপরে আমরা কখনো কখনো দেখা যায় যদি আমরা কোনো একটা ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে টর্চ ফেলি, দেখা যায় টর্চটা এক জায়গায় ফেললেও আরেক জায়গায় গিয়ে পড়ে আর কি। হ্যাঁ, আলোটা। তো এই সমস্ত ঘটনাগুলো বেসিক্যালি আলোর প্রতিফলনের জন্যই ঘটে থাকে। তো আলোর প্রতিফলন জিনিসটা হচ্ছে কি, আমরা জানি আলো সব সময় সরল পথে গমন করে। হ্যাঁ, আলো সব সময় কোন পথে গমন করে? সরল পথে। ঠিক আছে, আচ্ছা, সরল পথে গমন করে। আর আমরা আলোটা গমন করে অবশ্যই একটা মাধ্যমের মধ্যে দিয়ে, যেটাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে। ওকে, যেমন এই যে বায়ু একটা স্বচ্ছ মাধ্যম, হ্যাঁ, পানি একটা স্বচ্ছ মাধ্যম। তো আলো কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যখন যায়, যাওয়ার সময় যদি অন্য কোনো একটা মাধ্যমে বাধা পায়, হ্যাঁ, বাধা পেলে আলোটা আবার ওই মাধ্যমেই ফিরে যায়। যেমন আমরা লাইটের টর্চের ক্ষেত্রে দেখেছি, কোনো একটা এতে যদি টর্চ ফেলি তাহলে টর্চটা দেখা যায় আমরা যে দিক থেকে ফেলি ঠিক ওই পাশে অন্য একটা জায়গায় এরকম আলোটা গিয়ে পড়তেছে আর কি। হ্যাঁ, তাহলে এরকম সেটা বললাম যে আলো কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যদি যায়, যাওয়ার সময়
অন্য কোনো মাধ্যমে বাধা পায়, এখানে একটা অন্য একটা মাধ্যম, যেমন গ্লাসটা একটা মাধ্যম, বাধা পেয়ে আলোটা আবার ওই মাধ্যমে ফিরে গেল, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি, তাহলে যে রশ্মিটা আসে সেই রশ্মিকে আমরা বলি আপতিত রশ্মি। আপতিত রশ্মি, হ্যাঁ। যার উপরে এসে পড়ে সেটাকে বলা হয় প্রতিফলক। যার উপরে এসে পড়ে সেটাকে বলে, যেমন আয়নার একটা তল হচ্ছে কি প্রতিফলক, ঠিক আছে। আবার চাঁদের পৃষ্ঠটা হচ্ছে কি প্রতিফলক, হ্যাঁ, প্রতিফলক, এটা হলো প্রতিফলক। তারপরে যে রশ্মিটা রিফ্লেকশন করে চলে যায় সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ওকে, এই প্রতিফলকের উপরে যদি আমরা একটা লম্ব টানি, আচ্ছা, লম্বটা হয়ে গেল। এর উপরে যদি একটা লম্ব টানি, এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। লম্বটাকে বলা হয় কি অভিলম্ব বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই আপতিত রশ্মি এবং অবিলম্বের ভিতরে একটা কোণ তৈরি হয়, যে কোণ, এই কোণটাকে বলা হয় আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মি এটা তার এবং অবিলম্বের ভিতরে একটা কোণ হয়, এটাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ বলা হয়, হ্যাঁ। আচ্ছা, আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আর প্রতিফলন কোণকে স্মল আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি প্রতিফলন সম্পর্কিত ঘটনা। আমি আবারও বলছি, আলোক রশ্মি কোনো এক স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় আবার ওই মাধ্যমে ফিরে আসাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে যে রশ্মিটা আসে তাকে আমরা বলেছি আপতিত রশ্মি, যার উপরে এসে পড়ে তাকে বলে প্রতিফলক, যে রশ্মিটা চলে যায় তাকে বলে প্রতিফলিত রশ্মি। আর এটার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটাকে বলা হয় অভিলম্ব। জাস্ট একটা মিনিট। ওকে, সরি। তো দেখেন, আমরা যেটা দেখলাম, যার উপরে এসে পরে বললাম সেটাকে বলে প্রতিফলক, আর যেটা চলে যায় সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি এবং অবিলম্বের ভিতর যে কোণ তাকে বলা হয় আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের ভিতর যে কোণ তাকে বলা হয় প্রতিফলন কোণ। এখন আমাদের এই আলোর প্রতিফলন সম্পর্কে দুইটা সূত্র আছে। সূত্রগুলো আমাদের এই টেনের জন্য বেসিক্যালি গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারি তো আসতে পারে, হ্যাঁ। সূত্র, আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুটো। দেখেন, আমি যদি এই জায়গাটা থেকে একটা তল কল্পনা করি, তল জিনিসটা আসলে কি? তল হচ্ছে যে কোনো ঘনবস্তুর পিঠকে আমরা বলি তল, হ্যাঁ। যেমন এটা একটা ঘনবস্তু, ঠিক আছে, আমাদের বোর্ডটা একটা ঘনবস্তু, এটা পৃষ্ঠ হচ্ছে, এটা এটা একটা তল। এটা দুইটা, এটা তল আর কি, দ্বিমাত্রিক, একটা এক্স একটা ওয়াই অ্যাক্সিস আছে, হ্যাঁ। যে কোনো, আবার যেমন পাতিলের পৃষ্ঠটা তল, ডাস্টারের পৃষ্ঠ তল, এরকম প্রত্যেকটা, যেমন এখানে একটা মাউস আছে, এই মাউসের পৃষ্ঠ, এগুলো হচ্ছে কি তল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আমরা কি বললাম, ঘনবস্তুর পৃষ্ঠকেই বলা হয় কি তল। তাহলে আমরা এই জায়গাটা যদি একটা তল বিবেচনা করি, তাহলে দেখেন তো এখানে কি কি জিনিস আসে। এখানে আসে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলক, এটার উপর অঙ্কিত অবিলম্ব, সবগুলো দেখেন আমরা একটা তলেই থাকে, তাই না? তাহলে আমরা জিনিসটাকে এইভাবে একটা ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ। এটা একটু ফার্স্ট ল। আলোর প্রতিফলনের সূত্র দুইটা। তাহলে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর, এটা হচ্ছে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, সবগুলোই একটা সমতলে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ল। এবার আসেন সেকেন্ড ল জিনিসটা কি, হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা কি। যদি এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাকে আমরা কি বলেছিলাম, প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে। এই প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয়, হ্যাঁ, প্রতিফলক পৃষ্ঠটা যদি কি হয়, মসৃণ হয়, মসৃণ হলে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়।
অর্থাৎ আই কোণ ইকুয়াল টু আর কোণ। তবে কন্ডিশন হচ্ছে কি, প্রতিফলক পৃষ্ঠটা হতে হবে মসৃণ, এটা যদি মসৃণ হয়। আবার যদি অমসৃণ হয় তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, মসৃণ হলে প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে। ঠিক আছে, তাহলে এই ছিল প্রতিফলনের সূত্র দুইটা। আমি আবারও বলছি, এই জিনিসটাকে যদি আমরা একটা তল বিবেচনা করি তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সবসময় একই সমতলে থাকে। এবং যদি প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হয়, মসৃণ হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই কি হবে, সমান হবে। এটা হচ্ছে সেকেন্ড ল। তো এই ছিল মোটামুটি আলোর প্রতিফলন সম্পর্কিত জিনিসপত্রগুলো। আশা করি আমরা জিনিসগুলো সবাই বুঝতে পারছি। আমরা কি এতটুকু জিনিস বুঝতে পারছি? সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে দ্রুত লিখে ফেলেন তো, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এখান থেকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু লিখে ফেলবেন। আর আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি সবাই, একটু কাইন্ডলি কমেন্ট করবেন। হ্যাঁ, আমরা যতটুকু যা পড়লাম, আচ্ছা সূত্র দুইটা আবার বলবা সুমাইয়া, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। তাহলে আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুটা। প্রথম সূত্রটা যেটা বললাম, এটা তো আমরা যে ঘটনাটা দেখলাম, এই চিত্রটা ছিল আলোর প্রতিফলন সম্পর্কিত সূত্র। হ্যাঁ, আমরা বলছিলাম যদি আমরা এই জায়গাটাকে একটা তল বিবেচনা করি, ঠিক আছে, তল বিবেচনা করলে দেখেন তো আমার এই তলের মধ্যে কি কি আছে। আছে হচ্ছে আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি আছে, তারপরে প্রতিফলকের উপর একটা লম্ব আছে। দেখেন সবগুলা কিন্তু একটা জায়গায় অবস্থিত, ঠিক আছে, মানে একটা তলের মধ্যে অবস্থিত। এই জিনিসটা হচ্ছে প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সবসময় একটা তলেই থাকে। হ্যাঁ, যেমন আমরা ওই যে বলছিলাম যে ইয়াতে যদি আমরা টর্চ ফেলি, ঠিক আছে, টর্চ ফেলে দেখেন টর্চের আলোটা যেখানে এসে পড়ে, যেটা চলে যায়, এবং এটার উপর যদি আমরা একটা লম্ব বিবেচনা করি, সবগুলা কিন্তু এই সারফেসের মধ্যে হচ্ছে। হ্যাঁ, আবার সেকেন্ড লটা বলছিলাম কি, যদি এই প্রতিফলক পৃষ্ঠটা ধরেন এই যে এটাকে প্রতিফলক পৃষ্ঠ, যদি এটা মসৃণ হয়, যদি আয়না হয়, আয়না হলে আমি আলোটা যেভাবে ফেলবো, যে অ্যাঙ্গেলে ফেলবো ওই অ্যাঙ্গেলে বের হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এটা এবড়ো থেবড়ো হয়, অর্থাৎ এরকম এরকম যদি খাস কাটা হয়, তাহলে আমি যেভাবে অ্যাঙ্গেল ফেলবো সেভাবে কিন্তু এটা চলে যাবে না। হ্যাঁ, কখনো এরকম হয়ে এরকম চলে যাবে, বা এরকম থেকে এরকম করে চলে যাবে। হ্যাঁ, এলোমেলো হবে। কিন্তু যদি প্রতিফলক পৃষ্ঠটা যদি এরকম মসৃণ হয়, সমান হয়, আয়নার পৃষ্ঠ হয়, তাহলে আমি যে অ্যাঙ্গেলে আলোটা আমি প্রতিফলকের উপর ফেলবো ঠিক একই অ্যাঙ্গেলে বের হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে সূত্র। যদি প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হয় তাহলে এই যে কোণ দুটার মানটা, অর্থাৎ যে কোণে আসে সেই কোণেই বের হয়ে যাবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। সুমাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা? একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সুমাইয়া। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, আলোর প্রতিসরণ জিনিসটা কি? আলোর প্রতিসরণ সম্পর্কিত অনেক ঘটনা আমরা বাস্তব জীবনে দেখে থাকি। হ্যাঁ, আমরা অনেক ঘটনার পাই। তার মধ্যে যদি আজকে বাসায় একটা ঘটনা দেখবেন, যে বাসায় আজকে একটা বালতি পানি নেবেন। হ্যাঁ, পানি নেওয়ার পরে একটা লম্বা কাঠি পানির মধ্যে ডুবাবেন। ঠিক আছে, লম্বা কাঠি পানির মধ্যে ডুবাবেন, দেখবেন যে কাঠিটা কিন্তু সোজা সোজা কাঠি ছিল, এবং পানি থেকে যে অংশটা ভিতরের দিকে আছে সেটা কিছুটা এরকম বাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, আবার ধরেন এর মধ্যে যদি একটা এরকম পয়সা ফেলেন, দেখবেন কি উপর থেকে যদি খেয়াল করেন, দেখা যাবে পয়সাটা আপাত দৃষ্টিতে কিছুটা উপরে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু বেসিক্যালি ঘটে থাকে হচ্ছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলো ঘটে থাকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তো চলেন দেখি আসলে প্রতিসরণ ব্যাপারটা কি জিনিস। হ্যাঁ, আমরা যদি একটা চিত্র আঁকি সেটা ভালো হয়। ওকে, দেখেন আমি কিন্তু অলরেডি ঘটনা বলছি এখানে, যে এক বালতি পানির মধ্যে একটা লম্বা আমরা কাঠি ডুবাইছি। দেখেন এখানে দুইটা মিডিয়াম কাজ করতেছে।
এই যে উপরে কাঠিটার একটা অংশ উপরে আছে, এটা একটা মাধ্যম, আর এই মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। আর কাঠিটার ভিতরের দিকে একটা ঘটনা ঘটছে, এটা একটা মাধ্যম, এটা হচ্ছে কি পানি মাধ্যম, তাই না? আচ্ছা, তো বায়ু যেহেতু পানির চেয়ে হালকা, এটাকে আমরা বলবো হচ্ছে হালকা মাধ্যম। আমরা যদি এটাকে একটু বড় করে লিখি, এটা হলো হালকা মাধ্যম। আর পানিটা যেহেতু বায়ুর চেয়ে ঘন, সেটাকে আমরা বলি এটা ঘন মাধ্যম। হ্যাঁ, আর আমরা এই ঘটনাগুলো দেখতে পারি, যেহেতু ঘটনা দেখতে পারি, অবশ্যই এগুলো কোন ধরনের মাধ্যম? স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে? স্বচ্ছ জন্য কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে, স্বচ্ছ মাধ্যম। তাহলে দেখেন, তাহলে আলোক আমরা এরকম ঘটনা দেখলাম, এটাকে যদি আমরা একটু বড় করে লিখতাম, এটা হচ্ছে হালকা, বায়ু হচ্ছে হালকা, আর পানি হচ্ছে ঘন। হ্যাঁ, দুটো মাধ্যমে কি মাধ্যম? স্বচ্ছ মাধ্যম। এখন দেখেন, যে জিনিসটা আমাদেরকে দুইটা মাধ্যমকে আলাদা করেছে, সেই জিনিসটাকে আমরা বলি বিভেদ তল। সেই জিনিসটাকে আমরা বলি কি? বিভেদ তল। হ্যাঁ, এই অর্থাৎ দুইটা ইয়াটাকে সেপারেট করেছে, যেটাকে সেপারেট করে সেটাকে আমরা বলি বিভেদ তল। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি ঘটে দেখেন। আমরা বলেছিলাম মাধ্যমগুলো অবশ্যই স্বচ্ছ। এখানে যেটা আমরা বলছিলাম যে একটা ইয়ার মধ্যে যদি এরকম একটা সোজা কাঠি ডুবাই, তাহলে কাঠিটা যেখান থেকে পানিটা শুরু হয়েছে সেখান থেকে কিছুটা বেঁকে যায়, এরকম বাঁকা দেয়। হ্যাঁ, আমরা এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এটার উপরে যদি আমরা একটা সরাসরি লম্ব টানি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে দেখেন, অর্থাৎ আলো এখান থেকে আসছে, আসার পরে এই অংশটা কিছুটা কি দেখা যাচ্ছে? বাঁকা দেখা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, তাহলে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে যখন আর একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এই যে দেখেন, আমরা বলেছিলাম এই জিনিসটা হচ্ছে দুইটা জিনিসকে আলাদা করেছে, সেই জিনিসটাকে আমরা বলেছি দুইটা মাধ্যমের বিভেদ তল। হ্যাঁ, তাহলে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে এসে, এই যে বিভেদ তলে দেখেন, এখানে এসে আলোকরশ্মিটা কিছুটা বেঁকে যায়, এই যে বেঁকে যায় কিছুটা। ঘটনাটা ঘটার কথা ছিল কি, যদি এখানে ই না থাকতো তাহলে ঘটনাটা এরকম করে, এরকম সোজা একটা ইয়ে হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু এদিকে এরকম না হয়ে হইলো কি, কিছুটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছুটা বাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে বাঁকা হওয়ার যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলি আলো প্রতিসরণ। তাহলে আলো প্রতিসরণকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে এসে আলোক রশ্মির এই যে দিক পরিবর্তন হওয়া বা দিক বেঁকে যাওয়া, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। হ্যাঁ, তাহলে প্রতিসরণের জন্য অবশ্যই আমরা দেখলাম কি, কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। যেমন এখানে একটা মাধ্যম, এখানে একটা মাধ্যম, ঠিক আছে। এখন আমরা এই জিনিসগুলোকে কিভাবে ডিফাইন করতে পারি? হ্যাঁ, তাহলে আমরা আগের মতো প্রতিফলনে যখন আমরা দেখেছিলাম, প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম যে রশ্মিটা এখানে আসে, সেই রশ্মিকে বলছিলাম আমরা আপতিত রশ্মি। হ্যাঁ, তাহলে প্রতিসরণের ক্ষেত্রেও একই ঘটনা, যে রশ্মিটা এখানে আসতেছে সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আপতিত রশ্মি, ওকে। যে রশ্মিটা চলে যায় সেটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম, প্রতিফলনের ক্ষেত্রে ছিল প্রতিফলিত রশ্মি, আর যখন প্রতিসরণ হবে তখন আমরা লিখবো প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, আর এই যে জিনিসটা, এটাকে বলছিলাম দুইটা মাধ্যমের বিভেদ তল। আর এটার উপরে যদি লম্ব টানি, এটাকে বলা হয় অভিলম্ব। অভিলম্ব। আর এই জিনিসটা হচ্ছে একটা অভিলম্ব। হ্যাঁ, এটা উপরের দিকে অভিলম্ব, এটা হচ্ছে নিচের দিকে অভিলম্ব, ঠিক আছে, এটার উপর লম্ব আসছে। হ্যাঁ, এটা অভিলম্ব। আমরা এর আগে দেখেছিলাম যে আপতিত রশ্মি মানে ইয়ার ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং অভিলম্বের ভিতরে একটা কোণ উৎপন্ন হয়। এই যে কোণ, এই কোণটাকে আমরা বলেছিলাম আপতন কোণ। ঠিক একই ভাবে আপতিত রশ্মি এবং অভিলম্বের ভিতরে এখানে যে কোণটা, এই কোণটাকেও আমরা বলবো আপতন কোণ। হ্যাঁ, কোণ। আবার এর আগে যেখানে দেখেছিলাম যে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের ভিতরে একটা কোণ তৈরি হয়, এই কোণকে আমরা বলেছিলাম প্রতিফলন কোণ।
আর এটার ক্ষেত্রে আমরা যেটা বলবো, প্রতিফলিত সরিত রশ্মি এবং অবিলম্বের ভিতর যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, হ্যাঁ, এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। আমরা এর আগে দেখেছিলাম আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করেছিলাম, আর প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করেছিলাম প্রতিফলনের ক্ষেত্রে। আর এক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করব, প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি প্রতিসরণ সম্পর্কিত বেসিক জিনিসটা। হ্যাঁ, আমি যদি আবার একটু বলি, তাহলে প্রতিসরণের জন্য অবশ্যই কয়টা মাধ্যম দরকার? দুইটা। একটা হচ্ছে এই আমি বলেছিলাম একটা হালকা মাধ্যম, একটা কি মাধ্যম হয়? ঘন মাধ্যম। আর মাধ্যম দুটো অবশ্যই কেমন? স্বচ্ছ। তাহলে আমরা বলেছিলাম আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এই দুটো মাধ্যমের বিভেদ তলে, অর্থাৎ যেটা আমরা আলাদা করেছি সেটাকে বিভেদ তল বলে, এই বিভেদ তলে এসে আলো রশ্মিটা কিছুটা তার পথ বেঁকে যায়। এই যে পথ বেঁকে যায়, পথ বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আমরা আবারও বলছিলাম যে রশ্মিটা আসে তাকে বলে আপতিত রশ্মি, যেটা চলে যায় তাকে বলে প্রতিসরিত রশ্মি। এটার উপর লম্ব টানলে এটাকে বলে অভিলম্ব, এটাকে বললো অবিলম্ব। আপতিত রশ্মি অবিলম্বের ভিতরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের ভিতরে যে কোণ তাকে বলা হয় প্রতিসরণ কোণ। হ্যাঁ, আমরা এর আগে যখন প্রতিফলন করতেছিলাম তখন প্রতিফলনের সূত্র দেখেছিলাম হচ্ছে দুইটা, তাই না? প্রথম সূত্র, এটা কি? দ্বিতীয় সূত্র। ঠিক একইভাবে আমরা প্রতিসরণের ক্ষেত্রেও আমরা সূত্র দেখব হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে আলোর প্রতিসরণের সূত্র হলো দুইটা, প্রথম সূত্র আর একটা হলো সেকেন্ড সূত্র। তাহলে আমাদের আলোর প্রতিফলনের প্রথম যে সূত্রটা মনে আছে আমাদের সবাই, আশা করি, যে আমরা এই জায়গায় যে একটা তল বিবেচনা করি, তাহলে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। হ্যাঁ, প্রথম সূত্র ছিল। ঠিক প্রতিসরণের ক্ষেত্রেও আমরা যদি এই জিনিসটাকে একটা তল বিবেচনা করি, এটাও একই রকম ঘটনা আমাদের ঘটবে। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি? দেখেন, এই তলের ভিতরে এখানে একটা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, প্রতিসরণের ক্ষেত্রে ফার্স্ট ল যেটা, যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং এই জিনিসটাকে আমরা বলেছিলাম কি, বিভেদ তল, বিভেদ তলের উপরে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। একই জিনিস আগেরটার মতো, শুধুমাত্র একটু ভাষাগত বিষয়ে পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে এখানে আমি আবারও বলছি, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলের মাধ্যম দ্বয়ের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্বটা একই তলে থাকে, যেটা তল বিবেচনা করলে একই তলে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ল। হ্যাঁ, ফার্স্ট ল আলোর প্রতিসরণের। এবার সেকেন্ড লটা আমরা একটু দেখি। ফার্স্ট লটা আগের প্রতিসরণের প্রতিফলনের মতোই। আমরা সেকেন্ড ল কি বলেছিলাম? প্রতিফলনের ক্ষেত্রে বলেছিলাম যদি এই প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হয়, হ্যাঁ, মানে সমান হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সর্বদা সমান হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন, অঙ্কনের ক্ষেত্রে দেখেন যে এই কোণটা আর এই কোণটা কি সমান? সমান না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে জিনিসটা আমরা বলছিলাম যে প্রতিসরণের ক্ষেত্রে অবশ্যই আমরা দুইটা মাধ্যম বলছিলাম, তাই না? স্বচ্ছ মাধ্যম। তো প্রতিসরণের সেকেন্ড ল বলেছে কি, যে একজোড়া স্বচ্ছ মাধ্যম নির্দিষ্ট রঙের জন্য, ঠিক আছে, এবং স্বচ্ছ মাধ্যমের জন্য আপতন কোণের সাইন, ঠিক আছে, সাইন, আপতন কোণ মানে হচ্ছে আই, তার সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, ঠিক আছে, অর্থাৎ সাইন আর, এদের অনুপাত, অনুপাত মানে হচ্ছে এরকম, অনুপাতকে আমরা ভাগ বলি। তাহলে আপতন কোণ তার হলো সাইন, তাহলে সাইন আর, আর প্রতিসরণ কোণ তার আর, সাইন আর। হ্যাঁ, এই অনুপাত দুটা, মানে অনুপাত মানে ভাগ, সর্বদা ধ্রুবক হয়। ওকে, তাহলে সেকেন্ড ল হচ্ছে এটা, যেহেতু সমান না, তার কি বলা হয়েছে, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম, যেমন দুটো মাধ্যম হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, হ্যাঁ, এক এক মাধ্যমের ক্ষেত্রে আলো এক এক রকম আলো রিফ্লেকশনটা হবে আর কি। হ্যাঁ, তাহলে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য এই যে আপতন কোণ, এই আপতন কোণের সাথে সাইন যুক্ত করলে হয় আপতন কোণের সাইন, আর প্রতিসরণ কোণের সাথে সাইন যুক্ত করলে হয় প্রতিসরণ কোণের সাইন। এদের যে অনুপাত, অনুপাত মানে আমরা জানি ভাগ, সব সময় হয় কি
এটা ধ্রুবক মান হয়। হ্যাঁ, এটা নির্দিষ্ট রঙের আলোর জন্য এবং নির্দিষ্ট রঙের ইয়ার জন্য যদি আলোর রং চেঞ্জ করা হয় তাহলে ধ্রুবকের মানটা এরকম ভেরি করে। আর মাধ্যম দুটো যদি চেঞ্জ হয় তাহলে ধ্রুবকের মানটা এরকম চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। তাহলে আমি আবারও যদি একটু বলি যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, যেমন এখানে হালকা ঘন মাধ্যম, এরকম নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, এই যে অনুপাত মানে ভাগ, সবসময় কি হয়, ধ্রুব সংখ্যা হয়। হ্যাঁ, আর এই ধ্রুব সংখ্যাতে এটাকে, এই ধ্রুব সংখ্যা, এই যে সূত্রটা, এই সূত্রটাকে বিজ্ঞানী স্নেলের সূত্র বলা হয়। হ্যাঁ, তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে স্নেলের সূত্র বলা হয়। ঠিক আছে, এটা মাঝে মধ্যে আসে আমাদের স্নেলের সূত্র কোনটা আর কি। হ্যাঁ, আমাদের রিটেনে বিশেষ করে জিনিসটা আসে। ঠিক আছে, আর এই যে ধ্রুবক, এই ধ্রুবককে একটা জিনিস বলা হয়, সেটাকে বলা হয় প্রতিসারাঙ্ক। এই ধ্রুবকের একটা নাম আছে, সেটাকে বলা হয় প্রতিসারাঙ্ক। ওকে, তাহলে প্রতিসরাঙ্ক আমরা কাকে বলবো? যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের মান যে ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলবো প্রতিসারাঙ্ক। ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার কিনা সবাই যদি একটু কাইন্ডলি জিনিসটা লিখি আমরা চ্যাট বক্সে। আমরা কি এতটুকু সবাই বুঝতে পারছি ভাই বোনেরা যারা আছেন? কাইন্ডলি একটু জানাবেন, একটু ঝটপট। হ্যাঁ, মোসাম্মদ সুমাইয়া, ধন্যবাদ আপনাকে। আর বাকিরা সবাই বুঝতে পারছেন? কাইন্ডলি একটু জানাবেন আমাকে। সঞ্জিদা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রতিসরণ এবং ডক্টর শরীফুল, ধন্যবাদ, ক্লিয়ার ভাই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হলো এই আলোর প্রতিসরণের সত্য হচ্ছে, আমরা দেখলাম যে দুইটা ছিল, তাই না? এক হচ্ছে আলোক রশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে, আলোক রশ্মির ক্ষেত্রে অবশ্যই প্রতিসরণের জন্য দুইটা মাধ্যম দরকার, আর মাধ্যম দুটো অবশ্যই কি হওয়া দরকার, স্বচ্ছ মাধ্যম হওয়া দরকার আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কয়টা সিনারিও দেখি আর কি। হ্যাঁ, আমরা একটা নতুন স্লাইড নেই, বা আচ্ছা এখানে ঠিক আছে, একটা নতুন স্লাইডে নেই আমরা। আমরা বলেছিলাম আলো প্রতিসরণের জন্য দুটো মাধ্যম ছিল। ওকে, ওকে, দেখি আমরা একটু খেয়াল করবো। আচ্ছা, আমরা বলেছিলাম আলো প্রতিসরণের জন্য দুইটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, মাধ্যম ওয়ান, মাধ্যম টু। হ্যাঁ, আমরা বলছিলাম এটা ছিল হালকা মাধ্যম, হালকা মাধ্যম, এটা হচ্ছিল ঘন মাধ্যম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হলো, আলোক রশ্মিটা যখন আসলো, আসার পরে এরকম হয়ে যায়। তার মানে কি, আলোক রশ্মি যদি আমরা দেখলাম যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আমরা এই জিনিসটাকে বলছিলাম কি, অভিলম্ব। হ্যাঁ, এটা হলো অভিলম্ব, এটা হলো অভিলম্ব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যদি দেখি ঘটনাটা, সিনারিও টু। ধরেন এবার ঘটনাটা উল্টা যদি ঘটে, এটা হচ্ছে, এটা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম, আর এটা হচ্ছে কি, হালকা মাধ্যম। হুম, তাহলে আলোক রশ্মিটা এখানে আসছে কোন মাধ্যম থেকে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে। এবার ঘটনাটা যদি উল্টা ঘটে, অর্থাৎ আলোক রশ্মিটা যায় যদি হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে, আমাদের চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যাঁ, ডিরেকশন গুলা। তাহলে যদি ঘন মাধ্যম মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়,
একটু খেয়াল করব, হ্যাঁ। এই জিনিসটাকে আমি বলছিলাম কি অভিলম্ব। দেখেন আমরা কিন্তু সিনারিও পাইলাম দুইটা, তাই না? সিনারিও গুলো কি, যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন দেখেন এই রশ্মিটাকে আমরা জানি কি বলছিলাম, প্রতিসরিত রশ্মি, তাই না? প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। আর এক্ষেত্রে এই রশ্মিটাকে আমরা কি বলবো, আপতিত রশ্মি, যেহেতু এখান থেকে যাচ্ছে আপতিত রশ্মি। আর এই রশ্মিটাকে আমরা বলবো হচ্ছে কি প্রতিসরিত রশ্মি। তাহলে দেখেন আমরা ঘটনাটা দুই রকম দেখলাম, যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের কাছাকাছি চলে আসে, দেখেন এইদিকে চলে আসছে। আবার যদি ঘটনাটা উল্টা ঘটে, অর্থাৎ আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায়, তখন দেখেন প্রতিসরিত রশ্মিটা কিন্তু এই জিনিসটা অবিলম্ব ছিল, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, তাহলে ঘটনা আমরা কয়টা দেখলাম, দুইটা। ঘটনা নাম্বার এক ছিল আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের কাছাকাছি চলে আসে। আর ঘটনাটা উল্টা ঘটনা যদি ঘটে, আলোক রশ্মিটা যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন প্রতিসরিত রশ্মিটা দেখেন অবিলম্ব থেকে দূরে সরে যায়। হ্যাঁ, তাহলে ঘটনা আমরা এই দুইটা দেখলাম। ওকে, এবার আমরা যদি জিনিসটাকে আর একটু করি, আরো যদি একটু মডিফাই করি, ধরেন এইটাকে যদি আমরা আরো একটু বাড়াই, এটা ধরেন আরো একটু বাড়ালাম আমরা, ঠিক আছে, আমরা একটা অন্য কালার নেই। এবার আমরা ধরেন এটা যদি আমরা আরো একটু বাড়াই, বাড়িটা আবার একটু এই দিক দিয়ে চলে যাবে, হ্যাঁ। তারপর এটা যদি আরো বাড়াই, বাড়াইলে একটা সময় দেখা যাবে কি আলোক রশ্মিটা ঠিক এই জায়গাটা দিয়ে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন যদি আমি এদিকে বাড়াচ্ছি, এদিকে বাড়াচ্ছি, এদিকে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এদিকে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা জানি এই জিনিসটাকে আমরা জানি কি বলেছিলাম, দুটা মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে। আচ্ছা, দুটা মাধ্যমের বিভেদ তল। এবার আমরা যে যে জিনিসটা দেখবো আর কি, সেটা হচ্ছে দেখেন জাল কুশি, এটা আমরা আপতন কোণটাকে বাড়ালাম, এই কোণটাকে আমরা বলেছিলাম কি কোণ, আপতন কোণ। আর এটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ, তাই না? এটা এই কোণটাকে বলা হচ্ছে আমরা প্রতিসরণ, এটা হলো আই, এটা হলো আর। তাহলে দেখেন এটাকে যদি আমরা বাড়াই, বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থায় যখন নিয়ে যাই, তখন কি হয়, এই যে প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মিটা একেবারে বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ তখন তার প্রতিসরণ কোণের মান, এই যে কোণের মানটা হয় যখন বিভেদ তল ঘেঁষে চলে যায়, তখন তার প্রতিসরণ কোণের মানটা হয় 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রিকে আমরা বলি এক সমকোণ, তাই না? এক সমকোণ। তাহলে আমরা জানি যে তাহলে এই ঘটনাটা ঘটতেছে মূলত যে এই কোণটার কারণে, একটা নির্দিষ্ট কোণে আমাকে নিক্ষেপ করার জন্য, তাই না? সুতরাং এই কোণের একটা নাম আছে, এই কোণকে বলা হয় সংকট কোণ। হ্যাঁ, এই কোণটাকে আমরা বলি কি, সংকট কোণ। তাহলে সংকট কোণ আমরা কাকে বলবো, সংকট কোণ কাকে বলবো, যে আলোক রশ্মি, তো দেখেন আমাদের ঘটনাটা কিন্তু কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে চলে গেছে, ঘন মাধ্যম থেকে যদি আমরা হালকা মাধ্যমে যাই, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, তখন কি হয়, যে একটা নির্দিষ্ট রং ইয়ার জন্য, মানে কোণের জন্য আলোক রশ্মিটা নিক্ষেপ করলে, ঠিক আছে, প্রতিসরিত রশ্মিটা ঠিক বিভেদ তল ঘেঁষে চলে যায়। অর্থাৎ তখন প্রতিসরণ কোণের যে মানটা হয় সেটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ। হ্যাঁ, আর এই 90 ডিগ্রি যে কোণের কারণে এটা 190 হয়, সেই কোণটাকে বলা হয় সংকট কোণ। হ্যাঁ, আমাদের জিনিসটা পরীক্ষায় এখানে আসতে পারে যে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা কত ডিগ্রি হবে। হ্যাঁ, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ। আমি আবারও বলছি, যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মিটা, এই রশ্মিটাকে আমরা প্রতিসরিত রশ্মি বলি, প্রতিসরিত রশ্মিটা
ঠিক এইটা ভেসে চলে যায়, এটাকে আমরা বলছিলাম বিভেদ তল, বিভেদ তল ঘষে চলে যায়। আর যে কোণটার কারণে এই ঘটনাটা ঘটে সেই কোণটাকে বলা হয় কি সংকট কোণ। এর আরো একটা নাম আছে, বা ক্রান্তি কোণ বলা হয়, ক্রান্তি কোণ, ক্রান্তি কোণ, বা এটাকে আমরা বলতে পারি ইংলিশে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের প্রিলিমিনারিতে আসতে পারে, রিটেনও এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়, যে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের জন্য বা ক্রান্তিকোণ বা সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা কত ডিগ্রি হয়, হ্যাঁ, বা বিভেদ তল কোন কোণে গিয়ার জন্য বিভেদ তল ঘেঁষে চলে যায়। তাহলে আমরা ক্রান্তিকোণ বা ক্রান্তিকোণ বা সংকট কোণ জিনিসটা কি সবাই বুঝতে পারছে ভাইয়া বোনেরা? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সুমাইয়া, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা আশা করি সংকট কোণটা বুঝতে পেরেছি। হ্যাঁ, চলেন এবার আমরা যদি এই কোণটাকে সঞ্জিদা, ধন্যবাদ। আচ্ছা, তো চলেন এবার আমরা যে জিনিসটা করব, তাহলে এই পর্যন্ত হলো, হওয়ার পরে আমরা এবার যদি আরেকটা কাজ করি, সেটা হলো দেখেন, তারপর আমরা দেখলাম যে এদিকে যতই বাড়াচ্ছি, অর্থাৎ আপতন কোণটা যত বাড়াচ্ছি, তখন প্রতিসরণ কোণটা কিন্তু অবিলম্ব থেকে দূরে যাচ্ছে। হ্যাঁ, ঘটনাটা কোনটার কারণে? ঘন মাধ্যম থেকে যখন আলোটা কোন মাধ্যমে যাচ্ছে? হালকা মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, এবার আলোক রশ্মিটা ধরলাম আমরা, এবার এই দিক দিয়ে পাস করতেছি, আরো বেশি পাস করলে এবার প্রতিসরিত রশ্মিটা কি হবে? এটা আরো দূরে সরে চলে যাবে, তাই না? তখন এই দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে চলে যাবে। তাহলে দেখেন, তখন ঘটনাটা ঘটলো কিসের ক্ষেত্রে? প্রতিসরণের ক্ষেত্রে। কিন্তু এখানে ঘটনাটা কি হলো, যে আমরা জানি আলোক রশ্মি এক মাধ্যম থেকে বের হয়ে যদি আবার ওই মাধ্যমে চলে যায়, তখন সেই জিনিসটাকে বলি আমরা এটাকে আমরা বলি কি জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, যেহেতু ঘটনাটা ঘটছে হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে এবং সম্পূর্ণ ওই মাধ্যমে প্রতিফলিত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, তাহলে এই ঘটনাকে আমরা বলি কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা কাকে বলবো? যে দেখেন, এটা হয়েছে, আমরা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা বের করছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি সংকট কোণ বা ক্রান্তি কোণ। এবার আলোক রশ্মিকে যদি এই সংকট কোণের চেয়ে বড় মানের কোণে, দেখেন এখান থেকে কিন্তু বেশি হয়েছে, তাই না, যদি নিক্ষেপ করা হয়, তখন প্রতিফলিত রশ্মিটা, এই যে সরি প্রতিসরিত রশ্মিটা, এই রশ্মিটা কিন্তু আমরা প্রতিসরিত রশ্মি বলবো, প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়। আমি আবারও বলছি, আলোক রশ্মিতে যদি সংকট কোণের চেয়ে বড় মানের কোণে নিক্ষেপ করা হয়, এটা হচ্ছে বড় মানের কোণ, তাহলে এই যে প্রতিসরিত রশ্মিটা, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়, সম্পূর্ণ প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়। আর এই প্রতিফলনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, আমি আবারও বলছি, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আহ সংকট কোণের চেয়ে বড় মানের কোণে নিক্ষেপ করা হয়, তখন প্রতিফলিত রশ্মিটা প্রতিসরিত রশ্মিটা প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়। আর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের অনেক কাজ করা হয়। হ্যাঁ, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য শর্ত হচ্ছে আমরা জানি দুইটা। একটা হলো কন্ডিশন ওয়ান, যেটা ছিল আমরা অলরেডি দেখেছি, দেখেন, যে আলোক রশ্মিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায়? অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। হ্যাঁ, তাহলে কন্ডিশন এক হলো আলোক রশ্মি, এটা শর্ত ওয়ান, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ওয়ান হচ্ছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যেতে হবে। ঠিক আছে, আর কন্ডিশন দুই হচ্ছে, কন্ডিশন দুই হলো দেখেন,
যে এই যে আপতন কোণের মানটা অবশ্যই এই কোণটাকে আমরা বলেছিলাম কি সংকট কোণ, অর্থাৎ যে কোনো নিক্ষেপ করলে অভিপ্রতিশীল একইভাবে চলে যায়, মানে বিপরীত তল ঘেঁষে চলে যায়, তাহলে এইটাকে সংকট কোণ। আর সংকট কোণে দেখেন যে এই আপতন কোণ যেটা, এটার কারণে বাড়ানোর ফলে তো এই দিক দিয়ে আসছে, যেটা আমরা সবুজ মার্ক করেছি আর কি। হ্যাঁ, তার মানে কি দেখেছি, দেখেন যে এই আপতন কোণের মানটা অবশ্যই কার চেয়ে বড় হতে হবে, সংকট কোণের চেয়ে বড় হতে হবে। হ্যাঁ, কন্ডিশন 2 হচ্ছে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বা ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে দুটা। তাহলে ফার্স্ট কন্ডিশন বলছিলাম কি, আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। হ্যাঁ, আলোকরশ্মিকে অবশ্যই কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর কন্ডিশন 2 হচ্ছে অবশ্যই আপতন কোণের মানটা সংকট কোণ বা ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে আমাদের এই যে আলো পূর্ণ অভ্যন্তরীণ এই যে প্রতিফলনটা ঘটলো, জিনিসটা ঘটতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কিত জিনিসপত্র। আর এগুলো অনেকগুলো ব্যবহার আছে এটার, সেটা হচ্ছে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে আমরা দেখি মরীচিকা দেখি। হ্যাঁ, ঠিক আছে, মরীচিকা দেখে থাকি হচ্ছে মরুভূমিতে, মরীচিকা দেখা যায় এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। এছাড়া আমরা যদি কখনো দেখা যায় পিচ ঢালা রাস্তার মধ্যে বিশেষ করে গ্রীষ্মকালে অনেক দূর থেকে দেখা যায় যে সামনে মনে হয় রাস্তাটা ভেজা, এই জিনিসটা ঘটে থাকে, এই জিনিসটাকে মরীচিকা বলে। বেসিক্যালি এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ঘটে থাকে। এছাড়া আলোর একটা ইয়ে আছে, সেটা হলো অপটিক্যাল ফাইবার। আমরা সব এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি করে ব্যবহার করে থাকি, অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারে মধ্যেও এই আলো রিলেটেড যে ঘটনা ঘটে থাকে, এখানেও আলোর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জনিত যে ঘটনাগুলো সেটা ঘটে থাকে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি ব্যবহারগুলো আমাদের ইয়ার গুলো। সেটা কোথায় ব্যবহার করা হয়, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবারে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে একবার, যা অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের ঘটনা ঘটে থাকে। অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনা ঘটে থাকে। তা আমরা এবার এতটুকু বুঝতে পেরেছি কি ভাই বোনেরা, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং তার শর্ত এবং উদাহরণগুলো। একটু কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন তো, আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা সোমায়া, ধন্যবাদ। আর কেউ? সবাই বুঝতে পারছি তো জিনিসগুলো? আমি শুরুতেই বলছিলাম যে এই জিনিসগুলো মানে চ্যাপ্টারটা আসলে রিটেন বেস এবং প্রিলি বেস দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের প্রতিবারই মোটামুটি এখান থেকে কোশ্চেন থাকে। ওকে সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো ভেরি গুড। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন গেল। এবার আমরা আলোচনা করব হচ্ছে বিচ্ছুরণ। তো চলেন আলোর বিচ্ছুরণ জিনিসটা কি আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এই আলোর বিচ্ছুরণ জনিত একটা ঘটনা দৈনন্দিন জীবনে, আলো রিলেটেড আসলে অনেক ঘটনা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। হ্যাঁ, যেমন আমরা আকাশে বর্ষাকালে, যে এই সময় বিশেষ করে বর্ষাকালে আমরা আকাশে রংধনু দেখে থাকি। হ্যাঁ, রংধনু, রংধনু যে 7টা রং দেখে থাকি সেটা কিন্তু বেসিক্যালি আলোর বিচ্ছুরণের জন্য দেখে থাকি আর কি। হ্যাঁ, তো চলেন অ্যাকচুয়ালি বিচ্ছুরণ জিনিসটা কি। আমরা যে আলোগুলো দেখি আমরা সেটাকে বলছিলাম কি দৃশ্যমান আলো। আর এই দৃশ্যমান আলোর ভিতরে বর্ণ থাকে কয়টা, 7টা। হুম, 7টা বর্ণ থাকে। 7টা বর্ণ কে আমরা একত্রে বলি যৌগিক বর্ণ। হ্যাঁ, বা যৌগিক আলো। ঠিক আছে, তাহলে সাদা আলো মূলত কোন ধরনের আলো, যৌগিক আলো।
সাদা আলো বেসিক্যালি হচ্ছে যৌগিক আলো, হ্যাঁ। আচ্ছা, এই সাদা আলোকে যদি আমরা একটা প্রিজমের মধ্য দিয়ে পাস করি, একটা প্রিজমের মধ্য দিয়ে পাস করি, ঠিক আছে, পাস করলে দেখা যাবে কি, আলোকে যদি আমরা এরকম করে পাস করি, ঠিক প্রিজমের পিছনে যদি এরকম পাস একটা পর্দা রাখি, সাদা আলো আসলো। যাই হোক, আমি একবারে লিখে ফেলি, হ্যাঁ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, লাস্টেরটা একটু ই করে রাখলাম। সব শেষেরটা হচ্ছে কি, লাল, আর বাকিগুলো কালো দিয়ে দিলাম। তাহলে দেখেন, আমরা বলেছিলাম সাদা ছিল, সাদা আলো যৌগিক আলো। এখান থেকে যদি কি করা হয় দেখেন, আমরা কিন্তু বলছিলাম এখানে দুইটা ঘটনা ঘটে, এটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা প্রিজম, হচ্ছে এটা একটা প্রিজম, হ্যাঁ। প্রিজম হচ্ছে একটা কাচের তৈরি ত্রিমাত্রিক যন্ত্র, প্রিজম। এটার মধ্যে দিয়ে যখন আলোটা যায়, আমরা বলেছিলাম যে মাধ্যম যদি দুইটা হয়, একটা দুইটা স্বচ্ছ মাধ্যম, এটা একটা হালকা একটা ঘন, এটা হালকা আর একটা হলো ঘন। আলো যখন এরকম দুইটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন আমরা যে ঘটনাটা দেখি সেটাকে আমরা বলি কি, প্রতিসরণ। সেটাকে কি বলি, প্রতিসরণ ঘটনা বলি, তাই না? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, হ্যাঁ। তাহলে এখানে যে জিনিসটা আমরা বললাম যে আলোক রশ্মি, ঠিক আছে, আলোক রশ্মি না, কোনো যৌগিক আলো, যৌগিক আলোর এই যে ঘটনাটা বললাম, আলো ছিল সাদা আলো মধ্যে 7টা কালার ছিল বলছিলাম, সেটাকে আমরা বলেছিলাম যৌগিক আলো। এই যৌগিক আলো থেকে এই যে আমরা আলাদা আলাদা বর্ণের যেগুলো পাইলাম আর কি, মূল বর্ণের যে আলোগুলো আমরা জানি, এগুলো হচ্ছে বেনি, আসক, কলা, বেনি, আ, স, ও, প, আর একটা কি, লা, হ্যাঁ। তাহলে এরকম যৌগিক আলোর, যৌগিক আলো থেকে, হ্যাঁ, যে যৌগিক আলোর থেকে আলোর প্রতিসরণের ফলে এই যে মূল বর্ণের আলো পাওয়ার যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় আলো বিচ্ছুরণ, হ্যাঁ। তাহলে আমি আবারও বলছি, যৌগিক আলো থেকে, যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার যে ঘটনা, যৌগিক আলোর কিসের ফলে, যে প্রতিসরণের ফলে, হ্যাঁ, প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আর এই আলোর বিচ্ছুরণের, সরি, আলোর বিচ্ছুরণ, আলোর এই বিচ্ছুরণের কারণে আমরা আকাশে সাধারণত যে রংধনু দেখি, এই রংধনুটা দেখে থাকি আর কি, ঠিক আছে। রংধনুটা দেখে থাকি কিসের জন্য, আলো বিচ্ছুরণের জন্য, ঠিক আছে। তো এই বুঝলেন মোটামুটি জিনিসটা এতটুকু, এইভাবে আসতে পারে পরীক্ষায়, একটু খেয়াল রাখবেন। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ কি জিনিস।
আলোর বিক্ষেপণ। হ্যাঁ, তো চলেন আমরা বিক্ষেপণ জিনিসটা কি একটু খেয়াল করি। আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে এরকম ধূলিকণা বা অনেক কণা দিয়ে গঠিত আর কি। হ্যাঁ, কণা দিয়ে গঠিত। এখন আলোক রশ্মি যদি এরকম আলো, আমরা জানি আলো তো তরঙ্গ আকারে আসতে পারে, আলোক রশ্মি যদি এরকম কোন একটা তরঙ্গ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু কণার উপরে এসে পড়ে, তখন কি হয়ে যায়, এই আলোক কণাগুলো তখন এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে যায়, হ্যাঁ, স্ক্যাটার হয়ে যায়। তাহলে এই ঘটনাকে বলা হয় আলোক বিক্ষেপণ। হ্যাঁ, আমরা আলো বিক্ষেপণ কাকে বলবো, যে আলোক রশ্মি যদি কোনো ক্ষুদ্র কণার উপরে পড়ে বা ধূলি কণার উপরে পড়ে, তাহলে সেখান থেকে কণাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এই বিক্ষেপণ হওয়ার ঘটনাকে আমরা বলি আলোক বিক্ষেপণ। তো এই বিক্ষেপণের জন্য আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক ঘটনা ঘটে থাকি আলো রিলেটেড। হ্যাঁ, যেমন তার মধ্যে একটা ঘটনা হচ্ছে আমরা দেখা যায় আকাশ ম্যাক্সিমাম সময় আমরা কি দেখি, নীল দেখি। সমুদ্রের পানি কেমন দেখি, নীল দেখি। আবার দেখা যায় যে সময় বিশেষ করে গোধূলির সময়, হ্যাঁ, গোধূলির সময় একটা নির্দিষ্ট জায়গা থেকে আলো আমরা কেমন দেখতে পাই, লাল বর্ণ, মানে আকাশটাকে আমরা লাল বর্ণ দেখতে পাই। সেটা কিসের কারণে, বিক্ষেপণের কারণে আর কি। হ্যাঁ, তাহলে এই সমস্ত ঘটনাগুলো, অর্থাৎ যে জিনিসগুলো আমি অলরেডি বললাম, যে আকাশ নীল, হ্যাঁ, তারপরে হচ্ছে সমুদ্রের পানি আহ নীল দেখায়, তারপরে হচ্ছে গোধূলির সময় আমাদের আকাশের একটা নির্দিষ্ট জায়গায় কি দেখায়, লাল দেখায়। এগুলো অবশ্যই প্রত্যেকটা ঘটনাই ঘটে কিসের জন্য, আলো বিক্ষেপণের জন্য। আমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে এই ঘটনাগুলো, ঘটনাগুলো আলোর কোন ঘটনার জন্য ঘটতে পারে। আর এগুলোর ব্যাখ্যা আসলে আমরা সাধারণত রিটেনের জন্য আমরা পড়ে থাকি আর কি। তখন আমরা রিটেনের জন্য ভালো করে পড়লে জিনিসগুলো দেখবো আর কি। আবার এই জিনিসগুলোর মধ্যে, ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে এই বিজ্ঞাপনটা কিন্তু আবার আলোর, আমরা নর্মালি জানি 7 রঙের দেখতে পারি, বেনি আসহ কলা। হ্যাঁ, এর মধ্যে আমরা যে জিনিসটা দেখি, যে লাল বর্ণের আলো, হ্যাঁ, এটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। হ্যাঁ, 700 ন্যানোমিটার পর্যন্ত এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো এর মধ্যে সবচেয়ে বড় ছিল লাল, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ তত কম হয়। হ্যাঁ, যার তরঙ্গ দৈর্ঘ্য, আমি আবারও বলছি, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ কম। আর বিক্ষেপণ কম হওয়ার জন্য তাহলে আমরা বলতে পারি যে লাল, বেনি আশোকলার মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা কি সবচেয়ে বেশি, সুতরাং তার বিক্ষেপণ কত, সে স্ক্যাটার্ড কম হয়, বিক্ষেপণ কম হয়। এই জন্য দেখবেন কি লাল বর্ণকে অনেক দূর থেকেও দেখা যায়। এই জন্য বিপদ সংকেতের জন্য, বিপদ সংকেত দেখানোর জন্য সাধারণত লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জন্য দেখবেন যে লাল কালো, বিশেষ করে রেল রেল ট্রেনের কোনো দুর্ঘটনা বা ট্রেন থামানোর জন্য সাধারণত এই লাল কালারের জিনিস ব্যবহার করা হয়। কারণ কি, এই লাল বর্ণের বিক্ষেপণ, লাল বর্ণের বিক্ষেপণ কম হয়, মানে অর্থাৎ সে স্ক্যাটার্ড কম হয়। আর তাহলে বিক্ষেপণটা কার বেশি হবে, বেগুনি বর্ণের। বেগুনি বর্ণের আলো, বেগুনি বর্ণের আলোর হচ্ছে বিক্ষেপণ বেশি হয়। ঠিক আছে, আবার এটার মধ্যে কোনটার বিক্ষেপণ, বিক্ষেপণ যদি কম হয় তাহলে দূর থেকে দেখা যায় ভালো স্পষ্ট, আর বিক্ষেপণ যদি বেশি হয় তাহলে ওইভাবে স্পষ্ট বোঝা যায় না। হ্যাঁ, তাহলে এই ছিল মোটামুটি আলো বিক্ষেপণ সম্পর্কিত জিনিসপত্রগুলো। আমরা কি এতটুকু সবাই বুঝতে পারছি ভাই বোনেরা? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবো। আমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবো, আমরা কি সবাই বুঝতে পারছি জিনিসটা? ওকে, ওকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোর বিজ্ঞাপন জানলাম। অবশ্যই প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন আমাদের জানতে হবে। হ্যাঁ, তা না হলে দেখা যায় এগুলো বলছিলাম যে চ্যাপ্টারটা প্রিলি এবং রিটেন বোথ দুইটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আলোর সাথে যেহেতু চোখ রিলেটেড আমরা একটু চোখ নিয়ে লেখাপড়া করি, হ্যাঁ? চোখ। ঠিক আছে? আমরা যদি আমাদের চোখে যদি আমরা বলছিলাম আলো কিভাবে দেখায় যে যদি বস্তু আলোকিত হলে আমরা দেখতে পাই। এখন আমরা দেখার জন্য যে চোখ আসে সে চোখের যদি আবার ত্রুটি থাকে তাহলে তো আমরা আলো ভালোভাবে দেখতে পাবো না, হ্যাঁ? তাহলে চোখ হচ্ছে মূলত আমাদের আলো দেখার বা দর্শনের সহযোগিতা করে। প্রত্যেকটা জিনিস দেখার জন্য একটা স্পষ্ট দেখার জন্য একটা ন্যূনতম দূরত্ব আছে, একটা দূরতম দূরত্ব আছে। হ্যাঁ? তো স্বাভাবিক চোখ বিনা বাধায়, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব বা এটাকে আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটতম একটা দূরত্ব আছে। নিকটতম একটা দূরত্ব আছে, সে দূরত্বটা হচ্ছে কত? 25 সেন্টিমিটার পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ একটা চোখ বিনা বাধায় 25 সেন্টিমিটার কাছ পর্যন্ত একটা বস্তু ভালো করে দেখতে পারে, কিন্তু ওই 25 সেন্টিমিটার কম হলে কিন্তু আবার বস্তু ভালো মন্দ দেখতে পাবে না। হ্যাঁ, আর এই দূরত্বটাকে বলা হয় কি? স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। ওকে। আর সর্বাধিক কতটুকু দেখতে পারে? এটা চোখ স্পষ্ট দর্শনের দূরতম বা দূরতম দূরত্ব হচ্ছে আমরা আকাশ দেখতে পারি। হ্যাঁ, আমরা আকাশের কোনো সীমা জানি না। ঠিক আছে? সেটাকে আমরা অসীম বলি। ঠিক আছে? আকাশ হচ্ছে অসীম। সুতরাং আমরা বলতে পারি সেটা হচ্ছে অসীম। কোনো সীমা নাই, অসীম। তাহলে আমরা বলতে পারি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আর স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব হচ্ছে অসীম, ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ? কোন চোখ যদি এই সীমার মধ্যে, হ্যাঁ, কোন চোখ, আমি আবারও বলছি, কোন চোখ যদি এই সীমার মধ্যে দেখতে অসুবিধা হয়, তাহলে তার চোখে ত্রুটি আছে বলে ধরা হয়। হ্যাঁ? তাহলে তার চোখে কি আছে বলে ধরা হয়? ত্রুটি। ঠিক আছে? তাহলে চোখের ত্রুটি আবার ৪ ধরনের। ঠিক আছে? চোখের ত্রুটি হলো, মানে আমি আবারও বলছি যে কোন চোখ এই সীমার মধ্যে যদি দেখতে অসুবিধা হয় তাহলে তার চোখে ত্রুটি আছে বলে ধরা হয়। হ্যাঁ, তার মধ্যে একটা ত্রুটি হচ্ছে আপনার হচ্ছে হ্রস্ব দৃষ্টি, যাকে বলা হয় মায়োপিয়া। এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তারপরে একটা হচ্ছে চালসে, আর একটা হলো বিষম দৃষ্টি। বিষম দৃষ্টি। তাহলে চোখের ত্রুটি হচ্ছে এই ৪ ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, একটা চালসে, একটা হচ্ছে বিষম দৃষ্টি। হ্যাঁ, হ্রস্ব, হ্রস্ব মানে আমরা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ছোট। হ্যাঁ, ছোট, ছোট। অর্থাৎ এই হ্রস্ব দৃষ্টি হলে সাধারণত ছোট বয়সে যে চোখের প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির কারণেই হয়ে থাকে। হ্যাঁ, ছোট বয়স বলতে হচ্ছে সাধারণত দেখা যায় বাচ্চা কাচ্চা বা আপনারা যারা আছেন আপনাদের বয়সে যে যারা চশমা পরেন তাদের ক্ষেত্রে যে ত্রুটিটা সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, ডাক্তারি ভাষাটাকে আমরা মায়োপিয়া বলি। তাহলে সেই দৃষ্টিটা কিরকম? এই ত্রুটিগ্রস্ত চোখ যেটা হয়, সাধারণত ছোট বয়সে যেটা হয় তারা কিন্তু কাছের জিনিস ভালো দেখে, কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পারে না। হ্যাঁ? দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। ঠিক আছে? এই কারণে যে ত্রুটিটা হয় সেই ত্রুটিটাকে আমরা হ্রস্ব দৃষ্টি বলি আরকি। অর্থাৎ এই ত্রুটি হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে এই ত্রুটিগ্রস্ত চোখ কাছের জিনিস ভালো দেখে, ঠিক আছে? এরা কাছে ভালো দেখে কিন্তু দূরে ভালো দেখে না। হ্যাঁ? দূরে ভালো দেখে না। ঠিক আছে? এই প্রবলেম তাদের। তো এইজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে কাজটা করে তাকে একটা চশমা বানায় দেয়। সেই চশমাটার ক্ষেত্রে সাধারণত আ
অবতল, এখানে যে দর্পণটা লেন্সটা ব্যবহার করা হয় সেই লেন্সটা থাকে অবতল লেন্সের। এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তাহলে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে তাহলে আপনারা যে চশমা ব্যবহার করেন সেটা এক ধরনের লেন্স, আর সেই লেন্সটা হচ্ছে কোন ধরনের লেন্স? অবতল লেন্সের, হ্যাঁ। অবতল লেন্স। আর এই লেন্সের ক্ষমতা হচ্ছে মাইনাস, হ্যাঁ, নেগেটিভ, মাইনাস আর কি। এই জন্য দেখবেন যে আমাদের চশমার পাওয়ার গুলো থাকে সাধারণত -1, -2, -3, হ্যাঁ, এরকম আর কি। অর্থাৎ তাদের ক্ষমতা হচ্ছে এত মাইনাস থাকে, হ্যাঁ। মাইনাস হলে তাদের সমান হয় আর কি। তো এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। আর দীর্ঘ দৃষ্টি জিনিসটা হচ্ছে কি, দেখবেন বুড়া বয়সে গেলে যে সমস্যাটা হয়, হ্যাঁ, বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখবেন কি, যে বয়স্ক মানুষ যে কাজটা করে তারা কিন্তু কাছে দেখতে তাদের সমস্যা, তাদের দূরে দেখতে আবার ভালো দেখে, হ্যাঁ, উল্টা ঘটনা। অর্থাৎ ছোট বয়সের ঠিক উল্টাটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, মানে বুড়া বয়স, দীর্ঘ মানে বয়স বেশি এরকম। দেখবেন কোনো একটা বুড়া মানুষ যদি কোনো একটা জিনিস পড়ে বা মোবাইল দেখে তখন কিন্তু সে কাছে নিয়ে দেখে না, হ্যাঁ। কোনো একটা জিনিস দেখলে দেখবেন কি সে এখান থেকে আর ওইরকম করে সরায় নেয়, হ্যাঁ, কিছুটা সরিয়ে নেয়। অর্থাৎ তিনি কাছে আনলে ভালো দেখতে পারে না, কিন্তু যদি একটু সরিয়ে নেন তাহলে তিনি ভালো দেখতে পান, হ্যাঁ। তাহলে সেই দৃষ্টিকে আমরা কি বলি, অর্থাৎ বুড়া বয়সে যে ত্রুটিটা থেকে থাকে সেটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তাহলে এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির ঠিক উল্টাটা, অর্থাৎ কাছে ভালো দেখে না, দূরে ভালো দেখে, হ্যাঁ। আর এর ক্ষেত্রে যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর তাদের চশমার পাওয়ার থাকে হচ্ছে পজিটিভ, এই জন্য দেখবেন যে বয়স্কদের পাওয়ার থেকে +1, 2, 3 এরকম থাকে আর কি, হ্যাঁ। এরপরে আসেন আরেকটা ত্রুটি আছে যার নাম হচ্ছে চালসে। চালসেটা আসছে যখন বয়স যখন 40-এর পরে হয়ে যায়, 40-এর উপরে, হ্যাঁ, তখন একটা মধুর সমস্যা দেখা যায়। সে দূরেও ভালো দেখে না, কাছেও ভালো দেখে না, হ্যাঁ। তাদের ক্ষেত্রে দুইটা ত্রুটি, তো দূরেও ভালো দেখে না, হ্রস্বতে কিন্তু কাছে, কাছে দূরে ভালো দেখে না কিন্তু কাছে ভালো দেখে। দীর্ঘ হচ্ছে কাছে দেখে না, দূরে ভালো দেখে। আর চার্লসের ক্ষেত্রে দুইটা প্রবলেম হয়, দূরেও ভালো দেখে না, কাছেও ভালো দেখে না। এই জন্য ডাক্তাররা দেখবেন যে তাদেরকে বাইফোকাল লেন্স দেয়, হ্যাঁ। বাইফোকাল দেখবেন যে আমাদের বাসায় মুরব্বীরা দেখবেন যে যে লেন্স গুলা ব্যবহার করে তার ক্ষেত্রে এরকম একটা পাওয়ার থাকে, তাই না, যে উপরে দেখা যায় একরকম, নিচে দেখা যায় নিচের পাওয়ার থেকে আরেক রকম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে নিচের কাছের কোনো জিনিস দেখার জন্য পজিটিভ ব্যবহার করে আর দূরের জন্য এরকম মাইনাস ব্যবহার করে, এটাকে বাইফোকাল লেন্স বলা হয়, হ্যাঁ। এটা কোন বয়সে গেলে হয়? বয়স যখন 40-এর উপরে চলে যায় তখন সাধারণত এই সমস্যাটা দেখা দেয়, এটাকে চালসে বলে আর কি। ওকে। আরেকটা ত্রুটি আছে, এদের ক্ষেত্রে দুই ধরনের লেন্সের ব্যবহার করে, উত্তল অবতল দুইটার ক্ষেত্রে। আর বিষম দৃষ্টি হচ্ছে, বিষম মানে কি, সমান না, হ্যাঁ। অর্থাৎ এই ত্রুটিগ্রস্ত চোখ কি করে, কোনো কিছুকে সমান দেখে না, ঠিক আছে, উঁচা নিচা এরকম জিনিসপত্র গুলো দেখে, অর্থাৎ বিষম, হ্যাঁ। অর্থাৎ তিনি চলতেছেন মনে হচ্ছে যে সামনে খাল, কোনো কিছু এরকম, অর্থাৎ দৃষ্টিটা ঠিক থাকে না আর কি। তাহলে এই দৃষ্টি থেকে আমরা বিষম দৃষ্টি, এটাও লেন্স দিয়ে ঠিক করা যায় আর কি। তো এই ছিল চোখ এবং চোখ সম্পর্কিত ত্রুটিগুলো। মোটামুটি যে জিনিসগুলো দেখালাম এগুলো একটু ভালো করে পড়লেই হবে আর কি। তো আমি আবারও বলছি, তাহলে চোখের ত্রুটি হচ্ছে কি, চোখ হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব আমরা বললাম 25 সেন্টিমিটার। দূরতম দূরত্ব হচ্ছে অসীম, আমরা আকাশ দেখতে পারি, এই সীমার মধ্যে যদি দেখতে আমরা না পাই 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত, তাহলে আমাদের চোখের ত্রুটি আছে বলে ধরা হয়। আর আমাদের চোখের ত্রুটি আমরা অলরেডি বলেছিলাম 4 ধরনের: হ্রস্ব, দীর্ঘ, চালসে এবং বিষম দৃষ্টি। আর হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে যেটা হয়, কাছে ভালো দেখে না, দূরে ভালো দেখে, sorry, কাছে ভালো দেখে, দূরে ভালো দেখে না। দীর্ঘ, আর এদের ক্ষেত্রে লেন্স হিসাবে অবতল, চশমা হিসাবে অবতল লেন্স ব্যবহার করে এবং ক্ষমতা হচ্ছে নেগেটিভ। দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, যেটা বড় বয়সের ক্ষেত্রে হয়, বুড়া বয়সে হয়, তারা কাছে ভালো দেখে না কিন্তু দূরে ভালো দেখে। এরা উত্তল লেন্স ব্যবহার করে, এদের ক্ষমতা প্লাস, চশমার পাওয়ার থাকে প্লাস। আর চালসে হচ্ছে 40-এ গেলে এটা হয়, এটা কাছে দূরে দুইটা ভালো দেখে না, তাদের ক্ষেত্রে এরকম বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয় আর কি। আর বিষম দৃষ্টি হচ্ছে এলোমেলো দৃষ্টি দেখে। তো এই ছিল মোটামুটি জিনিসপত্রগুলো তথা চোখ সম্পর্কিত জিনিসপত্র। আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো, আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কি কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো এই ছিল মোটামুটি আজকে আপনাদের আলো রিলেটেড সিলেবাসের অন্তর্ভুক্ত জিনিসগুলো, হ্যাঁ। তো আমরা যদি আবার একটু সামারাইজ করি সব জিনিসগুলোকে, একটু কি শিখলাম আজকে।
আমরা প্রথমে আলো সম্পর্কিত জিনিসপত্র দেখলাম, ঠিক আছে, কাকে বলে বা ইটি গুলো। তারপরে আমরা দেখলাম হচ্ছে আলোর সোর্সটা দেখলাম, এবং বস্তু আমাদেরকে কিভাবে আলো দেখায় সে জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে। এখান থেকে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো কাজে লাগে। তারপর হচ্ছে আলোর বস্তু থেকে আলো কিভাবে আমাদের দেখায় সেগুলো ব্যাখ্যা করার জন্য কতগুলো তত্ত্ব আছে, তত্ত্বগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তত্ত্বগুলোর কে দিয়েছেন নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু দেখবেন। আলো মূলত তাড়িত চৌম্বক বর্ণালী, বা এইগুলো সূর্য থেকে আলো কিভাবে আসে, সেগুলো কি ওয়েভে কতটুকু থাকে, তার এনার্জি কিরকম, সে সম্পর্কে আমরা কিছু জিনিস জানলাম। এরপরে আলোর প্রতিফলন দেখলাম, প্রতিফলনের সূত্র দেখলাম, প্রতিসরণ দেখলাম, প্রতিসরণের সূত্র দেখলাম, দৈনন্দিন কিছু ব্যবহার দেখলাম। এরপরে সংকটকোণ বা ক্রান্তিকোণ দেখলাম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখলাম। তারপরে সংকটকোণ ও ক্রান্তিকোণের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্যগুলা দেখলাম। তারপর আলোর বিচ্ছুরণ নিয়ে দেখলাম, এবং তাদের আলোর বিচ্ছুরণ সম্পর্কে একটা ঘটনা হচ্ছে রংধনু, সেটা আমরা জানলাম। এরপর আলোর বিক্ষেপণ দেখলাম, বিক্ষেপণের জন্য অনেক ঘটনাগুলো দেখলাম, ঠিক আছে। বিক্ষেপণ কম হলে কি হয়, বেশি হলে কি হয়, সেটা দেখলাম, ঠিক আছে। এবং চোখ সম্পর্কিত জিনিসপত্র দেখলাম, হ্যাঁ। তো আজকে এই ছিল মোটামুটি জিনিসপত্রগুলো আলো সম্পর্কিত। আর আলো সম্পর্কিত টোটালি কারো কি কোনো কোশ্চেন আছে ভাই আপনাদের? কাইন্ডলি একটু থাকলে জানান তো। বা আমরা জিনিসগুলো কি সবাই বুঝতে পারছি ঠিক মতো? আমরা কি সব যা ক্লাস করলাম সেগুলো কি সবাই বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ। সানজিদা, ফুল ক্লাসে পার্টিসিপেট করার জন্য। মোসাম্মদ সুমাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আহ বাকি যারা আছেন, ডক্টর শরীফুল, ওনাকেও ধন্যবাদ। আরো কে ছিলেন? আরো একজন সুমাইয়া ছিলেন, ধন্যবাদ। বাকি যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল সবার জন্য, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।